Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me RJ Kibriya, only on Dhaka FM 90.4. এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তি জীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়। প্রতিটি অপরাধ এবং ভুল দাঁড়িয়ে থাকে গোপন কিছু ঘটনার উপর। আমরা সেই গোপনকে আনতে চাই সবার সামনে। যে গোপন আপনাকে অপরাধ কিংবা ভুলের মূল কারণ দেখিয়ে দেবে। আপনি হয়তো নতুন করে ভাবতে শিখবেন কিভাবে অপরাধ থেকে দূরে থাকা যায়। আমরা অপরাধীকে দোষী বলার আগে কেন সে দোষ করেছে সেটা দেখাই, যাতে আপনি আর সেই ভুল না করেন। আমরা অপরাধকে নিরুৎসাহিত করতে অপরাধ কিংবা কোনো ভুলের নির্মম পরিণতি দেখাই, যাতে আপনাকে আমরা সেই জায়গায় না দেখি। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষই সম্ভাবনাময়। কাউকে তার ভুল বা অপরাধের শাস্তি দেবার আগে আমরা তার ভুলের পেছনের গোপন সত্য সবার সামনে বলার সৎ সাহসকে সম্মান জানাই, যাতে আপনি সেই ভুল থেকে বাঁচতে পারেন। শুরু হলো সিক্রেটস, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রবিবারের রাতে সিক্রেটস অনুষ্ঠানে। আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গী এবং রাত 1টা অবধি আপনার সঙ্গে আমরা থাকবো। আর আজকে যিনি সিক্রেটসে আছেন তার সম্পর্কে জানার আগে বরাবরের মতোই আপনাকে বলছি, সিক্রেটস হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার নিজের জীবনের গোপন সত্যগুলো বলে, এই অর্থে যে তার মতো করে ভুল অপরাধ কোনো কিছুর সাথে যাতে আপনি জড়িত না হন। কারণ আমরা শুধু এখানে অপরাধ কিংবা ভুল দেখাই না, আমরা সেটার পরিণতিও দেখাই, যেটা আমরা অনুষ্ঠান শুরুর সময় সবসময় আমরা আমাদের থিম যে কথাগুলো আছে সেখানে আপনাদেরকে স্পষ্ট করে বলি। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09611904904। আমি আবারও বলবো, বারবার বলবো এই নাম্বার। তবে তার আগে চলুন যিনি গেস্ট আছে তার সঙ্গে পরিচিত হই। প্রথমে নামটা বলেন। আমার নাম হচ্ছে পান্থ। পান্থ বয়স কত? আমার 26 রানিং। জি। আপনি আজকে যেই ভুলগুলো বা যে অপরাধগুলোর কনফেস এখানে করতে এসেছেন সিক্রেটসে, প্রয়োজন কি ছিল? মানে জেনে শুনে বুঝেই বয়সে এই বিষয়গুলো কেন আজকে মানুষের সামনে বলা দরকার? মানে এটা হচ্ছে একটা কাইন্ড অফ সতর্কতা আর কি। আমার বয়সে যারা আছে আমি জানি এটা 40% or 50% আমার এই যে যারা আছে তারা সবাই এই ক্রাইমের সাথে ইনভলভ আছে। এটা ক্রাইম বলা যায় আমার ক্ষেত্রে। যেহেতু আপনি নিজে কি এখন এই যে বিষয়টা নিয়ে আজকে কথা বলতে এসেছেন যে অপরাধ, এটা থেকে আপনি কি বের হতে পেরেছেন? হ্যাঁ, আমি 100% বের হয়ে গেছি, একদম ক্লিয়ার। ওকে ফাইন, আমরা শুরু করি তাহলে। জি বলেন। আমার জন্ম জেলা হচ্ছে কুমিল্লাতে। আমার বাবা ছিলেন বিডিআর ছিলেন আর কি, তৎকালীন বিডিআর, এখন বিজিবি রাইট। তো আমি যখন 2.5 বছর বয়স ছিল তো আব্বু তখন মারা যায়। তো মারা যাওয়ার পর আমরা কুমিল্লা ক্যান্টনমেন্টে ছিলাম আর কি, আমার জন্ম ক্যান্টনমেন্টে। আমরা 1 ভাই 1 বোন। তো আব্বু মারা যাওয়ার পর আমরা চলে যাই গ্রামে। তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি অনেক ভালো ফ্যামিলি ছিল। তো আমার ফ্যামিলির আমার চাচা মানে যারা ছিল আমরা কি বলে একসাথে ছিলাম আর কি, মানে একসাথে ফ্যামিলি ছিলাম। তো সেক্ষেত্রে কাকারা আমাদের দায়িত্ব নিয়ে নিল। আমার আম্মাও নেক্সটে বিয়ে করার জন্য কোনো স্টেপ নিল না। তো সেক্ষেত্রে আস্তে আস্তে আমার বেড়ে উঠা। আমার খুব বেশি মনে পড়ে একটা কথা, স্মৃতি, যেটা আসলে না বললেই নয়। কোথাও বলতে পারিনি, আজকে প্রথম বলছি। যখন আমি ক্লাস 1-এ ভর্তি হই আর কি, মানে আমার আব্বুকে খুব মিস করি। রিজন হচ্ছে এখানে যে যখন গ্রামে চলে যাই টোটালি, যাওয়ার পর যখন ক্লাস 1-এ ভর্তি হই গ্রামে একটা প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার পর প্রথম দিন যে স্কুলটা মানে ক্লাস করতে গেলাম, তো সেদিন ক্লাসের ছুটি হওয়ার পরে আমার ক্লাসমেট বা ফ্রেন্ড যারা ছিল তাদের সবার গার্জিয়ান আসছে ওদের রিসিভ করার জন্য। বাট
আমাকে রিসিভ করার মধ্যে কেউ আসে নাই। মানে এই মেমোরিটা আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না। তো এই থেকে আর কি আমার আস্তে আস্তে বড় হওয়া। তারপর এখানে বেশি কিছু কাহিনী নাই। আমি যখন ক্লাস 10টা আমি শেষ করি লক্ষণপুর স্কুল থেকে, আমার গ্রাম থেকে শেষ করা হয়। তো তার সুবাদে আমি আমার এলাকাতে বেশি ভালো পড়াশোনা হইতো না, দ্যাটস ওয়াই আমি কুমিল্লাতে শিফট হই। কয় ভাই বোন ছিলেন আপনারা? আপনি একাই? আমি এক ভাই এক বোন। আপনি বড় ছিলেন? না না, আমি ছোট। আপনি ছোট ছিলেন, ওকে। তো কুমিল্লা শহরে আমি শিফট হই আর কি কিছু ভালো টিউশনি নেওয়ার জন্য, যাতে কোন ক্লাসে থাকা অবস্থায়? ক্লাস 10, রাইট। ওকে। তো সেখান থেকে আমি কুমিল্লাতে স্টাডি করে কোচিং টোচিং করে একটা ভালো রেজাল্ট করতে পারছি। তো সেটা রেজাল্টটা খুবই খারাপ ছিল, মানে A- ছিল আর কি। তারপর আমার ফ্যামিলি খুব হ্যাপি ছিল এই রেজাল্টটা নিয়ে, মানে আশাই করতে পারে না আমি পাশ করবো। তারপর কাকারা খুব খুশি টুশি হলো। তারপর আমাকে চয়েস দিল যে কোথায় ভর্তি হবে। এখন তো অনেক সিস্টেম, মানে 5টা কলেজ চুজ দেয় যেখানে ভর্তি হবে, আমাদের সময় এটা ছিল না। তো আমাকে বললো যে তুমি কোথায় ভর্তি হবা, কয়েকটা কলেজ দেখলাম। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি বললো যে তুমি একটু স্বাধীন চেতা মনের মানুষ, তুমি একটা সরকারি কলেজে ভর্তি হও। হওয়ার পরে 6 মাস ক্লাস টাস করার পর আমার ভালো লাগে না থাকতে, মানে ফ্যামিলি বাড়িতে একা, বাড়িতে তখন কেউ ছিল না। আমার দাদু তখন বেঁচে ছিল, হ্যাঁ মনে আছে, দাদু তখন বেঁচে ছিল। আমার আম্মা আর হচ্ছে আমার দাদু আর আমার ছোট কাকি, এই 3জন খালি বাড়িতে ছিল গ্রামের বাড়িতে। আমাদের বিশাল বড় বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, অনেক বড় বাড়ি। তো গ্রাম হিসাবে আসলে ওভাবে ওদের কেয়ার করার মতো, বাজার করার মতো কেউ থাকতো না। তা আমি ডিসিশন নিলাম, আমার গ্রামের পাশে একটা কলেজ ছিল, নাথেরবিটু ডিগ্রি কলেজ। তা আমি আমার কাকাদেরকে বললাম যে কাকা আমি বাড়িতে থাকি আর এখানে ফ্যামিলি খোঁজ খবর রাখতে পারবো, আর আমার কলেজটাও যেহেতু এলাকার কাছে, তো সেক্ষেত্রে আমার ওখানে যাওয়া ভালো হবে। তো কাকা বলছে ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো। আর ওনারাও বেশি আমাকে ফোর্স করতো না, ওনারা মনে করতো যে আমি এক বাপের এক ছেলে, মানে আমার আব্বু তো মারা গেছে, এখন যদি ছেলেকে কিছু বলি বা সে ভাববে যে তাকে আমরা ফোর্স করতেছি, সেই জন্য ওরা আমার একটা ফ্রিডম, মানে একটা দিয়ে রাখতো, ফ্রিডম দিয়ে রাখতো। তো সেটা আসলে আলটিমেট রেজাল্ট হলো সেইটাই আসলে আমার জন্য খারাপ হয়েছে আর কি, আমার লাস্ট ইন ফিউচারের জন্য। তো যাই হোক, আমি গ্রামে শিফট হয়ে যাই। হওয়ার পরে আসলে তো পড়ালেখার বিন্দু মতো না, আসলে আড্ডা মারার জন্য বেসিক্যালি মূল উদ্দেশ্যটা ছিল। তো ওইভাবে ইন্টারটা যখন ফাইনাল ইয়ার যখন আসে, যখন পরীক্ষা হবে, তখন আবার আমি কুমিল্লা শিফট করি। কুমিল্লা শিফট করে ওই কোচিং পারপাস আর কি। কুমিল্লাতে অনেক ভালো ইয়েটিয়ে ছিল, আপনার স্টাডি অনেক ভালো ছিল। তো ওখানে আমি কুমিল্লা চলে আসি স্টাডি পারপাস 3 মাসের জন্য আর কি, এক্সামে 3 মাস আগে কুমিল্লা চলে আসি। তো সেখান থেকে আসলে আমার ইয়েটা শুরু হলো আর কি। তো আমি একটা কোচিংয়ে ভর্তি হই। আমাদের থেকে প্রথম আপনার সৃজনশীল শুরু হয় 2টা সাবজেক্ট থেকে, বাংলা আর কোনো একটা সাবজেক্ট জানি ভুলে গেছি আমি। তো আমি বাংলা সৃজনশীল যেহেতু অনেক কঠিন ছিল, তো বাংলা আমি ক্লাস করি একটা ম্যাডামের কাছে, ম্যাডামের নামটা নাই নিলাম। আমার চাচাও আবার কুমিল্লা জেলার অনেক বিখ্যাত মানুষ, ওনার নাম বলে অনেকেই চিনবে, আমি ওনার নামটা নিতে চাচ্ছি না। ম্যামের কাছে আপনার অন্য একটা, মানে ম্যাম তো ব্যাচ ওয়াইজ করতো, তো পড়াতো। তো রেসিডেন্সিয়াল কলেজের একটা মেয়ে, তো সে আমার ফ্রেন্ডের মতো হয়ে যায় আর কি। তো তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়, আমি অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে তাকে দেখি। তখন আমি একটা রিলেশনশিপ ইনভলভ ছিলাম। মেয়েটার নাম ছিল নীল, তার বাড়ি ছিল চট্টগ্রাম। আমি তাকে দেখিনি, 3 বছর পর্যন্ত রিলেশনশিপ স্টার্ট হয়েছে, কেউ কাউকে দেখিনি। তো আমাদের প্ল্যানিং ছিল যে ইন্টার পাস করার পর একসাথে দেখা সাক্ষাৎ করবো, এরকম একটা প্ল্যানিং ছিল আর কি। তো আমার যে ইন্টার পড়া, মানে কোচিং করার সময় যে মেয়েটার সাথে আমার দেখা হয় আর কি, তো বললাম ফ্রেন্ড হিসেবে তাকে করতাম। তো সেও আমাকে ফ্রেন্ড হিসেবে নিত। যখন আমাদের স্টাডি শেষ, মানে আমরা পরীক্ষার কাছাকাছি চলে আসলো, তখন আমি তো যেহেতু আমার সেন্টারটা গ্রামে, তো আমি চলে আসতে হবে আলটিমেটলি। তো আমরা পরীক্ষাটা শেষ করলাম। শেষ করার পর সে একদিন, আমি আবার কুমিল্লাতে আসলাম, সে আমাকে ফোন করছে যে একটু কুমিল্লাতে আসো, তোমার সাথে একটু দেখা সাক্ষাৎ করবো। তো ভালো, আমি কুমিল্লা শহরে আসলাম, ওর সাথে লাঞ্চ টাঞ্চ করলাম। করার পরে সে বললো যে আমার তখন আবার হয়েছে কি, আমার ফ্যামিলি যেহেতু একটু আমার মানে কাজিন আর কি, উনি অস্ট্রেলিয়া থাকে, এখনও আছে অবশ্য, উনি ওখানকার সিটিজেনশিপ হোল্ডার। তো আমার ছিল আমরা মানে অস্ট্রেলিয়া চলে যাবো আর কি, আমার এর একটা ছিল ইন্টার কমপ্লিট করে অস্ট্রেলিয়া চলে যাবো। তো তারও ইচ্ছা না, মানে সেও ছিল, সে মালয়েশিয়া চলে যাবে আর কি স্টাডি ইন্টারটা কমপ্লিট করার পরে। তো দেন আমি তার সাথে মিট করতে আসি। আসার পর তার মনে কি চলছে সেটা আমি জানি না। তো সে আমাকে বললো চলো আমাদের গ্রাম থেকে ঘুরে আসবা। আমি বলি চলো। তো তখন দুপুর 2:30 আমাদের সম্ভবত লাঞ্চ টাঞ্চ করা শেষ। সে বললো ঠিক আছে, একটু কুমিল্লাতে আরেকটু ঘুরি, ধর্মসাগর পাড়টা আমরা গেলাম, ঘুরলাম। তারপর এক পর্যায়ে আমি বলি চলো, যেহেতু তোমার বাড়িতে যাবো, সেক্ষেত্রে সন্ধ্যার আগে চলে যাই, আমি তো আবার ব্যাক করতে হবে। তো সে বললো ঠিক আছে চলো। তো সেই দেখলাম যে আপনার ঘুরাই ফিরে সন্ধ্যা করেই ফেললো, মানে সন্ধ্যাটা করেই ফেললো। প্রথম ভালোবাসা না, সেটা ফ্রেন্ড। বললো ঠিক আছে চলো, সন্ধ্যা হয়ে গেছে। তাই আমি বললাম তা এত সন্ধ্যা হয়ে গেল, আমি তো আবার ব্যাক করতে পারবো না।
তো ওই দিন আমি আমার বাসায় মানে কুমিল্লা শহরে আমার চাচাদের 2টা বাসা আছে, 2 চাচা থাকে আর কি। তো একটা চাচার বাসায় আমি ছিলাম। ওই জানি না সামহাও ওই দিন ওনার ভিতরে কি একটা ফিল কাজ করলো। আমি যখন বাসা থেকে বের হই উনি আমাকে জড়াই ধরে অনেক কান্নাকাটি শুরু করলো। আমি বললাম কাকা কি আপনি কান্না করতেছেন? না বাবা আমার কাছে কেমন জানি লাগছে। আমি কাকা কিছু হবে না, আপনি ইয়ে করেন না, কোনো সমস্যা নেই, আমি আছি, কোনো প্রবলেম নেই। কাকা অনেক কান্নাকাটি করলো। তারপর আমি বাসা থেকে বের হইলাম তাস্কির সাথে। সন্ধ্যা 6টার দিকে আমি তাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তাদের গ্রামটা হচ্ছে কুমিল্লা 14 গ্রাম। তো কুমিল্লা জেলায় মোটামুটি একটা ফেমাস একটা খাতারনাক গ্রাম হচ্ছে ওই এলাকা হচ্ছে 14 গ্রাম। তো যাওয়ার পরে যখন ওদের বাড়িতে যাইতে 8টা 8:30 বেজে যায়। তো ওদের ঘরে গিয়ে যখন বসি তখন চারপাশে মানুষ উকি ঝুঁকি দিতেছে। আমি বুঝলাম না আসলে ব্যাপারটা কি হলো। আমি এজ এ ফ্রেন্ড হিসেবে আসলাম, এইভাবে তো দেখার কিছু। কোন ক্লাসে পড়েন তখন আপনি? ইন্টারটা কমপ্লিট করলাম। ইন্টার কমপ্লিট করেছেন, দুজনেই মোটামুটি টিন। ওকে, কিশোর বয়সে। তারপর আমি আপনার টিনও হয় নাই তখন, আমার 70 ছিল তখন। আমার এক ক্লাস আগে থেকে করতে পড়তাম আর কি। ওকে, সমস্যা নেই, বলেন। তারপর আপনার মানুষ উকি ঝুঁকি দিচ্ছে, আমার একটু ভয় লাগছে। আর আমাদের ওই এলাকাতে এমনিতে একটু মানুষ কুমিল্লা যারা আছে সবাই জানে একটু ডেঞ্জারাস এলাকা। তো সেক্ষেত্রে আমার একটু ভয় লাগছে, তখন একটু ভয় পাইতেছিলাম। তো হুট করে কিছুক্ষণ পর 8-10 জন লোক চলে আসলো। মানে তারা খুব আপনার মানে এলাকার মাতাব্বর টাইপের, এই টাইপের কিছু আর কি, কিন্তু বোঝা যায়। তো ওনারা বললো যে তুমি আমাদের মেয়ের লাইফ নষ্ট করছো, তোমার সাথে। আমি বললাম যে আমি কি করলাম, লাইফ কবে নষ্ট করলাম? আমি তো কিছুই করিনি ওর সাথে। ও সামনে আছে, ওরা জিজ্ঞেস করে না। ওর বাড়ি কি কুমিল্লাতে ছিল? হ্যাঁ, 14 গ্রাম। ও, তো আমি বললাম যে আঙ্কেল আমি তো কিছু করি নাই, ওর সাথে আমার তো কিছুই হয় নাই, আর ও লাইফ নষ্ট করার তো প্রশ্নই আসে না। তো 14 গ্রামে কার বাড়িতে গেছেন? ওদের বাড়িতে গেছেন, হোম সিটি, মানে ওদের গ্রামের বাড়ি আর কি। তো ওদের বাড়িতে ওরা আসতে দেখতে, মানে আমি ঠিক বুঝলাম না। ওদের বাড়িতে 14 গ্রামে তখন আপনি কোথায়, মানে কার বাড়িতে আছেন তখন? 14 গ্রামে ওদের বাড়িতে গেলাম। হুট করে 7-8 জন লোক চলে আসলো, ওদেরই লোকজন? হ্যাঁ, ওদের ঘরে ওদেরই লোকজন। মানে এটা একটা প্রি প্ল্যান ছিল, আমি বললে বুঝবেন। ওকে। তারপর আমি বললাম যে আঙ্কেল এটার আদ্যপ্রান্ত আমি কিছু জানি না, আপনি যেভাবে বলতেছেন, যেভাবে ঢালাভাবে বলছেন আমি আপনার মেয়ের লাইফ নষ্ট করছি, সেই আপনাদের মেয়ের, সেক্ষেত্রে আমি তো জানি না। তখন তার বাবা মালয়েশিয়া ছিল। তো তাদের মানে পরে যেটা বুঝলাম আর কি, তার একটা প্ল্যান ছিল, সে আমাকে লাভ করে, সে এনিহাও আমাকে চায়। তার বাবা একটু দাবাং টাইপের ছিল, সে তার বাবাকে ইনফর্ম করছে একটা ছেলের ভালোবাসি, ওরা আমি এনিহাও চাই। তো সেই মতে তার বাবার সাথে তার প্ল্যানিং ছিল এভাবে, তুমি ছেলেকে গ্রামে নিয়ে আসবা, আসার পরে এভাবে লোকজন ওকে করে ওর ফ্যামিলি নিয়ে ওকে বিয়ে দিবে। তার ওই প্ল্যান ওয়াইজ তারা আসলো, এসে আমাকে ধরার পরে বললো তোমার ফ্যামিলিতে ফোন করো, তুমি এখানে আমাদের মেয়ের লাইফ নষ্ট করতে আসছো, তোমার বিয়ে করে দেবে। আমি বলছি আঙ্কেল এটা কি বলতেছেন, এটা তো রীতিমতো আমার উপর একটা চাপাই দিচ্ছেন, চাপাই দিচ্ছেন। পরে উনি বললো যে না এইভাবে সেভাবে না। তা আমার ফ্যামিলিতে ফোন করলো। আমার সবচেয়ে ব্যর্থতা তো হচ্ছে এখানে যে তখন থেকে শুরু আর কি, তখন থেকে আমি রিয়েলাইজ করতে শুরু করলাম আমার ফ্যামিলির কোনো কিছু আপনার ধরেন কেউ কিছু বললো আমার সম্পর্কে, কিছু জাস্টিফাই না করেই আমার মানে এটাকে আমাকে দোষী বানাই ফেলবে যে না পান্থ এই কাজটা করতে পারে, পান্থ দ্বারা সম্ভব। আসলে আদৌ ওরা জাস্টিফাই করে নাই যে আসলে আমি এই কাজটা করছি কিনা বা আমার দ্বারা সম্ভব কিনা। তো এটাই হচ্ছে আমার লাইফের সবচেয়ে বড় ব্যর্থতা আর কি। এখান থেকেই আসলে আমার প্রত্যেকটা ক্রাইম শুরু, মানে ক্রাইম বলা যাবে না, মানে প্রত্যেকটা বিপদে পড়া থেকে শুরু করে সবকিছু এই জন্যই হয়েছে আর কি। তারপর আমাকে ওরা তো খুব চাচ্ছে যে পারিবারিকভাবে বিষয়টা সলভ করতে, আর ওরা আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলো, আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শোনার পর ওরা ভাবলো যে একসাথে এটা ফ্যামিলিগতভাবে মিউচুয়াল করে বিয়ে শাদী করাই দিই। তো তার বাবা মালয়েশিয়া থেকে মানে যারা গুন্ডামান্ডা ছিল ওদেরকে খুব সাপোর্ট দিচ্ছে যে যেমনি হোক বিয়ে শাদী করাতে যত টাকা লাগবে আমি দিব, কোনো প্রবলেম নেই। তো ওনারা ওই দিন রাত চলে গেছে 3টা 3:30 পর্যন্ত আপনার আমাকে খাইতে দেয় নাই, পর্যন্ত কিছু করতে দেয় নাই। আমি খিদে অবস্থা খারাপ, সকালে দুপুরে খেয়ে গেলাম, সেই 3টা পর্যন্ত মানে না খেয়ে আসি, রাত 3টা পর্যন্ত। 3টার দিকে কোনো রকম শুলাম, ঘুমাইতে গেলাম, মানে একটু চোখে ঘুম লাগে আসছে। আসার পরে আরেকটা পক্ষ, মানে বললাম তো 14 গ্রামটা অনেক বাজে একটা আরেকটা পক্ষ কি করলো, সুযোগ নিয়ে নিল। সুযোগটা এমন এলো যে তারা আমার গার্জিয়ান হয়ে এসে আমার রুমে ঢুকছে, আমাকে যে রুমের সামনে ড্রয়িং রুমে ঘুমাইতে দিয়েছে, সামনে 2 জন পাহারাদার ছিল যাতে আমি কোথাও না যেতে পারি। তো আরেক পক্ষ চলে আসছে, এসে বলতেছে আমরা পান্থর গার্জিয়ান। আসলে কিন্তু আমার কোনো গার্জিয়ান নেই, ওরা ওদের লোকই, ওই এলাকার লোকই। তারপর আমার গার্জিয়ান পরে যদি এসে, তখন আমার কাছে অনেক টাকা ছিল, আমার ওই পরীক্ষা উপলক্ষে আমার আপু আমাকে ফোন গিফট করছে, সর্বসাকুল্যে আমার কাছে 12,000 টাকার মতো ছিল যতটুকু মনে করছে, আর 2টা ফোন ছিল। তো ওই লোকগুলো ঢুকেই আমার কাছ থেকে আমার ফোন, আমার টাকা, নগদ টাকা নিয়ে ওরা শর্ট করে চলে গেল। ওকে, প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা ছোট্ট বিরতি নেব। আর আমাদের এই অনুষ্ঠানটি যখন রেডিওতে প্রচার হয় তখন একই সময়ে ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে প্রিমিয়ার হয়। আমাদের ঢাকা এফএম এর চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। আমি আবারও বলছি youtube.com/dfm904।
4. সো আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, সাথেই থাকুন। Secrets. Something beyond entertainment. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপরে ওদের ঘরের লোকজন বলতেছে, কি ব্যাপার, তোমার ফ্যামিলি থেকে লোক আসলো, ওরা কেন এখানে থাকছে না, ওরা কেন চলে যাচ্ছে? আমি বলছি, এরা আমার ফ্যামিলির লোক, আপনারা কে বলছে? আমি তো ওনাদেরকে আজকেই প্রথম দেখলাম। পরে ওনারা অনেক ধাওয়াধাওয়ির চেষ্টা করলো, ওই লোকগুলো ধরতে পারলো না। যাও, পরদিন হইলো কি, ওরা ওই এলাকাতে একটা বিচার বসলো এভাবে, যেটা আমার মানে ফ্যামিলি থেকে কেউ আসবে না। তো সেক্ষেত্রে তাদের এলাকা আপনার আর কি, আপনার কি বলবেন, চেয়ারম্যান ওইভাবে কাউকে মানা হয় না, একটা মাতাব্বর আছে আর কি। মাতাব্বর যাই বলে তাই হবে, চেয়ারম্যানের কোনো কাজ নাই। তো মাতাব্বর কি করলো, মাতাব্বর আবার ওদের ওদের অ্যাগেনিস্ট পার্টি, মানে ওদের বিরোধী পার্টি ছিল। তো মাতাব্বর কি করলো, মাতাব্বর রায় ছিল ওই ছেলেটাকে ধরে নিয়ে আসো, আইনা ইচ্ছা মতো মারলে, আর ওর ফ্যামিলিকে ফোনে রাখলে ওর ফ্যামিলি কান্নাকাটি শুনলে অবশ্যই আসতে বাধ্য হবে। আচ্ছা, তো কি করলাম, আমি ওদের বাসায় খুব ভালোই ছিলাম, ওদের বাসায় খাওয়া দাওয়া করতেছি, লুঙ্গি পরতে পারতাম না, ওরাই আমাকে প্রথম লুঙ্গি পরানো শিখালো। তারপর আপনার হুট করে একটা লোক এসে আমাকে কলার ধরে নিয়ে গেল ওদের বাসায়, মানে ওই আরেকটা বাসায় নিয়ে গিয়ে আপনার ইচ্ছা মতো টর্চার, মানে মধ্যযুগীয় কায়দা কাকে বলে আমি আপনাদের বলে বুঝাতে পারবো না, ডিসক্রিপশন দিয়ে বুঝাতে পারবো না। মানে একটা থাকে না যে আমি তারা নর্মাল টর্চার করলাম, যে সে শাউট করলো, তার ফ্যামিলি শুনলো, চলে আসলো, সেটা এরকম মাইট ছিল না, সেটা এমন মাইট ছিল যে আমাকে তারা মার্ডার করার জন্য মাইট ছিল। ব্যাপারটা এমন, আমার হাতটা সব ফেটে গেছে, অবশ্য এখন পর্যন্ত দাগ টাগ নাই, অনেক 7-8 বছর আগে ঘটনা। তো আমার এখন পর্যন্ত পিঠে ব্যথা ওঠে, একটা ব্যথা আছে, সেটা এখন পর্যন্ত আমি ফিল করি। যাই হোক, আমার ফ্যামিলিতে বলছে যে না, আমরা কোনোভাবেই আসবো না, যেহেতু এই ছেলের আমরা কোনোভাবে স্বীকৃতি দিতে চাই না, এই ছেলে এই কাজ করছে, আমার ফ্যামিলি কোনোভাবে তারা আসবে না। তো ঠিক আছে, আমি আমার ফ্যামিলির বুঝাতে ব্যর্থ হইলাম। আমার ফ্যামিলি ভাবছে যে এটা আমার একটা প্ল্যান করা, যে আমি ইচ্ছাকৃতভাবে ফোনে কান্নাকাটি করতেছি, আমার মারধর কিছুই করা হয় নাই। আজ পর্যন্ত আমি আমার ফ্যামিলির বিলিভ করাতে পারি না বিষয়টা। তো যাই হোক, আস্তে আস্তে আপনার ওরা আমাকে বিয়ের জন্য করলো। একটা বছর ওরা বুঝতে পারছে যে আমার ফ্যামিলি কখনো আসবে না, আমাকে ওরা ওদের মতো করে বিয়ে করে দিবে। তো কি হবে, আমার তো বার্থ সার্টিফিকেট লাগবে, আমার বয়স যে 21 সেটা তো প্রমাণ করতে হবে। তা আমার ওই ম্যাট্রিকের নিল, রেজিস্ট্রেশন নাম্বারটা নিল, নেওয়ার পরে দেখলো যে 17 বছর বয়স, সেটা তো সম্ভব না। তো তারা নিজেরাই কারেকশন করে 21 বানাই দিল, আমার 21 করে বিয়ে শাদী করাই দিল ফোর্স করে। তো ফোর্স করে যখন বিয়ে শাদী করাই দিল, আমি আমার ফ্যামিলির সাথে অনেকভাবে কন্ট্যাক্ট করার চেষ্টা করি যে আসলে আমি এখানে কোনোভাবেই আমার ইনভলভমেন্ট নাই বা আমি কিছু জানি না। আমার ফ্যামিলি আমার বিশ্বাসই করলো না, এক ফোঁটা পরিমাণ বিশ্বাস করলো না। আমার ঘর থেকে বের করে দিছে, বলছে কি আমাকে, আমি বাসায় ঘরে ঢুকার মতো সেই স্কোপ আমার ছিল না। কারণ কি করবো, আমি দেখলাম যে এদিকেও আমার হারাচ্ছে, এদিকেও হারাচ্ছে। আমার যেহেতু একটা ইনসিডেন্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কিছু করার নাই। আমি মোটামুটি মেন্টালি আমার বউ হিসেবে মানা শুরু করলাম। তো শুরু করার এক পর্যায়ে আমি ঢাকাতে চলে আসি আর কি। ঢাকাতে 2013 সালে আমার ভগ্নিপতি, খুব ভালো মানুষ, ওনার জন্য আজকে আমি এখানে একটু পর্যন্ত আসতে পারছি। উনি খুবই ভালো মানুষ। উনি যখন দেখলো যে আমার খুবই দুর্দশা, এভাবে রাস্তা এভাবে থাকা, এখানে একদিন ফ্রেন্ড সার্কেল বাসায় থাকতাম বোটও নিয়ে, তো সেক্ষেত্রে আপনার কুমিল্লা থেকে আমার ঢাকায় নিয়ে আসলো। ঢাকায় নিয়ে এসে বললো যে তোমার ওয়াইফ কুমিল্লা থাকুক, ও পড়াশোনা করুক, আর তুমি তোমার মতো করে এখানে। আমি উনি একটা বাইং হাউসে জব করে আর কি, ভালো পজিশনে আছে। তো উনি আমাকে অ্যাসিস্ট্যান্ট মার্চেন্ডাইজার হিসেবে আপনার জয়েন করায়। তো ভালো জব টপ করতে থাকি। এদিক দিয়ে আমি আপনার এখানে ভালোভাবে থাকার জন্য একটা প্ল্যানিং করছি কিছু টাকা। তো আমি একটা আপনার ক্যাশ ক্যাপিটাল করার চেষ্টা করতেছি। তো এরকম একটা পর্যায়ে যখন আসলো, তখন আমার একদিন হলো কি, আমি মহাখালীতে একটা বাইং হাউস আসছি, আসার পর আমার ফোনটা হারাই গেছে। অনেক জ্যাম ছিল লেগুনার জন্য, আমার চাপে আমার ফোনটা হারাই গেছে। তা আমি আমার আমি থাকি মোহাম্মদপুর, তো মোহাম্মদপুর এসে আমার একটা ফ্রেন্ড ছিল, ফোন থেকে আমি তাস্কিয়াকে ফোন করি যে আমার ফোনটা চুরি হয়ে গেছে, আমি তো তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, আর আমার স্যালারি পাবো 2-3 দিন পর, তারপর আমি একটা ভালো ফোন কিনে আমরা কথা বলবো নি। ভালো তো আনফর্চুনেটলি ওই মাসটাতে স্যালারিটা পেতে একটু দেরি হয়ে যায়, 5 দিন সময় লেগে যায়। তো একটা সময় দেখা যায় যে যখন অফিস থেকে আসার পর ওরা বেশি সময় দিতে পারতাম না, বিকজ ওই মার্চেন্ডাইজিংয়ের এত ছিল যে আমি খুব আপনার হার্ডওয়ার্ক করতে হইতো অনেক, যেহেতু কাজ প্রাইমারি স্টেজে।
আর ইন্টার পাস করে একটা ছেলে মার্সেন্টারি জীবনে ঢুকতে পারে না, কোনোভাবেই সম্ভব না। তো আমি যেহেতু দুলাভাই ছিল তো আর আমার যিনি এজিএম ছিল ওনার সাপোর্টে আমি ঢুকতে পারছি। তো আমার অ্যাম্বিশন ছিল আমি কাজটা শিখবো। একটা সময় প্রেমে পড়ে যায়, ফোনে ছাড়া বাঁচবে না, এই সেই অবস্থা খারাপ। আমি রাত 1টার দিকে ফোন করলেও দেখতাম যে সে ওয়েটিং। তো এক পর্যায়ে একদিন আমাকে বললো যে পান্থ আমি তো একটু ইমিডিয়েটলি মাদারীপুর যাওয়া লাগবে, আমার নানা অসুস্থ। আমি বলছি ঠিক আছে যাও, প্রবলেম নাই। তো সে মাদারীপুরের কথা বলে কাছে গেল, মানে সে ভালোই চাইছে। পরে যেটা আমি বুঝলাম আর কি, 2 দিন পর আসলো, আসার পর আমাকে বললো পান্থ শুনো তোমাকে একটা ভালো সাজেশন দিই। আমি যে বলো। পরে বললো যে এই যে তুমি যার সাথে রিলেশনশিপ, যে তোমার বউ, সে আসলে ভালো মেয়ে না। আমি বলছি কেন, তুমি কেন এই কথা বললো ভালো মেয়ে না? পরে বললো যে সে তো আসলে ক্যারেক্টারে তার সমস্যা আছে। আমি বলছি দোস্ত তুমি এভাবে বলো না, কারণ সে আমার বউ, তো অনেক স্ট্রাগল করছি, তো এভাবে বলাটা তোমার উচিত না। কারণ তোমার ভালোর জন্যই বলছি, আমি তোমার কষ্ট দেখেই বলছি, তুমি তারা যতটুকু চাও সে তোমাকে আসলে ততটুকু চায় না। আমি বলছি কীভাবে তুমি কীভাবে বললা? বলো যে আসলে এই যে আমি যে তোমাকে 2 দিনে কথা বলে গেলাম মাদারীপুর, আমি আসলে কুমিল্লা গেছিলাম, কি এমনভাবে রিকোয়েস্ট করছে ওর সাথে দেখা করার জন্য, বা দেখা করার জন্য। তারপরে মানে যাক ওদের মাঝে যা যা কিছু হয়েছে সেগুলো বলতে চাই না আর। ওরা একসাথে ছিল টিল। তারপর একটা পর্যায়ে আমি খুব খেপে যাই, আমার খুব মেজাজ খারাপ হয়ে যায়। আমি বললাম তুই তো আমার ফ্রেন্ড, তুই এই কাজটা কেন করতে গেলি? আমার যতই খারাপ হোক তুই কাজটা কেন করতে গেলি? মানে ওই ইনস্ট্যান্টলি যখন মেজাজ খারাপ হবে তখন এই জিনিসগুলো তাকে বলে ফেললাম। দেখো তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলে কিন্তু বুঝলাম যে আমার ঠান্ডা হওয়ার কিছুই নেই, তুমি আমার বোর সাথে কেন প্রেম করতে গেলে? আমি তোমার বলছি কেন না দোস্ত, আমি তো প্রেম করি না, ওই প্রেম করছি। তাকে আমি ঢাকায় নিয়ে আসি 2 দিন পর, তাকে ফোন করি যে আসো। আমার ওই ফ্রাইডেটা বন্ধ ছিল আর কি। তো সে আসলো, ফ্রাইডেতে আসলো সকালে ঢাকায় আসার পরে আমরা একটা হোটেলে ছিলাম শ্যামলীতে। তো তাকে আমি সম্পূর্ণ বিষয়গুলো জিজ্ঞেস করলাম, সে না খুব অকপরে সব অস্বীকার করতেছে। অস্বীকার করার পর আমি বললাম যে অস্বীকার করে কেন করতেছে? আমার কাছে যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস আছে, প্রমাণ আছে। কেন মতো করে চলে গেছে, ওটাই আমাদের শেষ দেখা ছিল, আজ পর্যন্ত দেখা হয়নি। তো সে তার মতো করে চলে। কয়দিনের সংসার আপনাদের? সংসার তো বলা যাবে না, আমাদের থাকা হয়নি একসাথে, 1 মাস হবে আর কি। আচ্ছা। তো ওর মতো করে চলে যায়, আমি ওর মতো করে চলে আসি। তারপর আমরা সম্পর্কটা শেষ হয়ে যায়। ডিভোর্স কি ওই দিয়া নাই আপনি? ডিভোর্স এখন পর্যন্ত হয় নাই। ও ডিভোর্স হওয়ার কোনো স্কোপ নাই। তো ডিভোর্স কিভাবে দিবে? কারণ ওরা যদি লিগেলি ডিভোর্স করতে চায় তাহলে ওরা ধরা খেয়ে যায়। কারণ আমাকে ওরা বয়স বাড়াই বিয়ে করছে, এটা একটা অপরাধ। দ্বিতীয়ত আমার পক্ষের কোনো সাক্ষী ছিল না, সব ওরাই ছিল। উকিল বাপ বলেন সাক্ষীটা কি সব ওরাই ছিল, মেয়ের পক্ষে ছেলের পক্ষে উভয়পক্ষে সাক্ষী দ্বারাই ছিল। তো সেক্ষেত্রে রিলেশনশিপটা শেষ হয়ে যায়। যাক আমি আমার মতো করে ঢাকায় ছিলাম, ভালো চলতেছি ফিরতেছি। তারপরে মাঝখানে আমার একটা মেয়ের সাথে রিলেশন ভালো ছিল, সে তখন ক্লাস 10-এ পড়তো। আর আমি তখন যথেষ্ট পরিমাণ ম্যাচিউর ছিলাম, ধাক্কাটা খেয়ে আসছি। মেয়েটি সম্পর্কে আমার খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। একটা সময় ফ্যামিলিও খুব ছিল, ও এক বাপের এক মেয়ে ছিল। তো তার মা এই জিনিসগুলো খুব ইজিলি মেনে নিতে পারতো না, তারে খুব মানে রেস্ট্রিকশনের মধ্যে রাখতো। সে কোথায় যায় না যেত, মানে তার ইচ অ্যান্ড এভরি অ্যাক্টিভিটিস তারা ফলো করতো। তো একদিন 31st নাইটে সে তার কাজিনদের সাথে সেলিব্রেট করতে গিয়ে একটু হালকা ড্রিঙ্কস করে ফেলে। ড্রিঙ্কস করে ফেলার পরে সে আমার নাম টাম বলে বাসায় চিল্লা ফেলা শুরু করে, পান ফাইলে সব বলা শুরু করে। তারপর তার মা বুঝে ফেলে যে তার মেয়ে কোনো রিলেশনশিপে আছে। তারপর উনি ওকে মানে একটু ছেড়ে দিল, দেখে মেয়েটা কি করে। তারপর বৃহস্পতিবার দিন সে হাফ ডে ছিল স্কুলে, তার সেটা মনে ছিল না। সে আমাকে বললো পান্থ চলো আজকে মিট করি, আমি আজকে স্কুলে যাবো না। তার মা তাকে স্কুলে গেট দিয়ে ঢুকাই দিল, সে পিছনে গেট দিয়ে বের হয়ে গেছে। বেরে আমার সাথে ছিল। তো 4টা বেজে গেছে, তার মনে নাই যে আজকে যে হাফ ডে। তারপর তার আম্মা তাকে খোঁজাখুঁজি শুরু। এক পর্যন্ত রিক্সা নিয়ে, তখন ঢাকাতে অটোটা পারমিট ছিল, অটো রিক্সায় করে তারা ঘুরতে, মানে পুরা ঢাকা মানে মোহাম্মদপুরটা ঘুরতেছে দেখতেছে। আমি যখন ওদের বাসার সামনে তাকে ড্রপ করে দিব, তার কিছুক্ষণ আগ থেকে তার আম্মা আমাকে ডাক দেওয়া শুরু করছে, তাকে ডাক দেওয়া শুরু করছে, এই রিক্সা তুই থাম, এই ছেলে তুমি থামো, তোমার সাথে কথা আছে বলে। সে তো শোনেন নাই, পিছন থেকে আমাকে দেখে নাই, ও শুনছে, ও নেমে গেছে। আর ওর আম্মা আমাকে দৌড়াচ্ছে, আমাকে দেখবে যে কার সাথে রিলেশনশিপ। তো ফর্চুনেটলি ওনারা আজ পর্যন্ত আমার নাম জানে না, কিন্তু আমাকে মারার জন্য প্রত্যেকটা জায়গায় মানে মানুষ ফিট করে এখন পর্যন্ত। তারপর না সরি এর মধ্যে আছে, সপ্তাহখানেকের মতো কথা হচ্ছে না। অনেক কথা না হতে আমি কি করলাম, একটা মানে ফাটটা হচ্ছে মানে আমার ফ্রেন্ডের মোবাইল থেকে ওকে ফোন করলাম। তখন ফ্রেন্ডটা খুব ভালো করে কথা বলতে পারে, তো ওনাকে পটাই ফেলে, আম্মু টাম্মু বলে পটাই ফেলে, যেহেতু ওনার ছেলেটের নাই, উনি খুব পড়ে যায়। আম্মু বলা তো উনি পড়ে যায়। তো এক পর্যায়ে সেই ছেলে হিসেবে আমি ওনার সামনে দেখা করি। উনি যেহেতু আমার চেহারা চিনেন, তাই আমি ওনার সাথে দেখা সাক্ষাৎ করি। তারপর যাই হোক এক পর্যায়ে উনি অনেক কিছুদিন পর জেনে যায় যে এই পার্সনটা আসলে আমি।
ওনার ছেলে হিসেবে যে ছেলেটা আসছে সেটাও আমি আলিফ নাম করে ওনার সাথে কথা বলতাম আর কি। ওকে। তো পরে ফাইনালি উনি জেনে যায় আমি সে পান্থ। পরে উনি আমাকে অনেক রিকোয়েস্ট করে, দেখো বাবা, তোমার কোনো কমতি নেই, তোমার কোনো ঘাটতি নেই যে তোমার কাছে মেয়ে দিতে পারবো না, তবে হ্যাঁ আমার একটা প্রবলেম আছে যে আমি একজনের সাথে কমিটেড, যে আমার মেয়েটাকে ওর কাছে বিয়ে দিব। আচ্ছা। তো সেজন্য আমি চাচ্ছি, তুমি একটা ম্যাচিউর ছেলে, তোমার বোন আছে আমি জানি, তুমি জিনিসটা বুঝবা। আমার মেয়েটা তো ছোট, অনেক ইমোশনাল, অনেক আবেগময়ী, সে বুঝবে না, তুমি ওকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করো। তাই আমি বললাম ঠিক আছে আন্টি, আমি ট্রাই করবো যতটুকু পারি। আসলে সে খুব ইমোশনাল ছিল, যেহেতু ছোট মানুষ ছিল, ক্লাস 10-এ পড়তো। তারপর ও আমাকে ফোন করতো, আমি তারা খুব গালিগালাজ করতাম, মানে কারণ ছাড়াই। সে অনেক কষ্ট করে ফোনটা অ্যারেঞ্জ করে আমাকে ফোন করতো, আমি তারা খুব গালিগালাজ করতাম। তো সে রাগ করে ম্যাট্রিক পাস করে ফেলে, রাগ টাগ করে সে এক পর্যায়ে আমার উপর রাগ করে সে একটা বিয়ে করে ফেলে। বিয়ে করে ফেলার পরে আমি খুব কষ্ট পাই। আমি তখন ওর মানে আন্টিতে জিজ্ঞেস করতে চাইছিলাম, পারি নাই অবশ্যই জিজ্ঞেস করতে, আর সে সাহস হয় নাই। তো আন্টি জিজ্ঞেস করতে চাইছিলাম যে আন্টি কী অবস্থা এই সেই, ওটা আমি জিজ্ঞেস করি নাই। আর পরে ওর ফ্রেন্ডরা আমাকে বললো যে ভাইয়া এই ব্যাপার, একটা পিচ্ছি ছেলেকে, দেখ আমি ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন করতে চাই না। তো আমি বললাম ঠিক আছে, ওই রিলেশন মানে এটার সময় আমি এটা তোমাদেরকে অ্যাডভান্স ইয়ে দেই, এই বিয়েটা বেশি দিন টিকবে না, 2 বছর টিকবে। আমি জানি না আমি পীর মুর্শিদ কিনে 2 বছর কম সময়ের আগের বিয়েটা ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে আসছি ওই ঘটনাতে আসবো, এখান থেকে শুরু আর কি মূলত জিনিসগুলো আর কি। যাকে আমি আমার মতো করে আসি, আর কোনো রিলেশনশিপ টিভি যাই নাই। তো আমি ভালো চলতেছি, জব টপ করতেছি। তখন আপুর বাসায় কিসে পাস কমপ্লিট করলেন, পড়াশোনা কমপ্লিট করলেন? আমি পড়াশোনা কমপ্লিট করতে বলতে আমি ওপেন ইউনিভার্সিটিতে পরে ভর্তি হলাম আর কি, যেহেতু অনেক একটা গ্যাপ ছিল। কিসের জব করতেছিলেন ওই সময়টাতে? মার্চেন্টাইজিংয়ে মার্চেন্টাইজিং জব করতাম। তো আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে আমরা দুজন ফ্যামিলি থেকে সেপারেট হয়ে আলাদা থাকা শুরু করলাম। আমি অনেক ড্রিঙ্কস করতাম, বাসায় বসে ড্রিঙ্কস করতাম। তারপর আপনার এভাবে অনেক দিন যাচ্ছে। আমি যে এলাকায় থাকি, নামটা উল্লেখ করি, ঢাকা উদ্যান, মানে এটা হচ্ছে আপনার মোহাম্মদপুর বেড়িবাঁধা এলাকাতে আর কি। তো ঢাকা উদ্যান তখন একটু আপনার আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে আর কি, এখন অনেক ডেভেলপ অবশ্য। তো ঢাকা উদ্যানে তখন আমরাই প্রথম ছিলাম, মানে আমরা আপনার ওখানে আমাদের এলাকার নোয়াখালী কুমিল্লার মানুষ একটা কমিটি, বিশাল হিউজ একটা কমিটি ছিল। তো থাকাতে আমার ওই সুযোগে আমার খুব পপুলারিটি, আমরা খুব ইয়ে হয়েছে, ফেমাস হয়েছে খুব অল্প কয়েকদিনে। তারপর আস্তে আস্তে ওখান থেকে আমার থাকা শুরু, একটা ভাইয়ের সাথে পরিচয় হয় আমার, আমার কোনো একটা ইয়েতে পরিচয় হয়। হওয়ার পরে তার মাঝে অনেক সময় কেটে যায় এমনিতে, ওসব কোনো ঘটনা টটনা নাই, কথাবার্তা হয়। তারপরে বলছি কি করো না করো, আমি বলছি ভাইয়া এই সেই। উনি দেখলাম উনি অনেক ভাবসাব নিয়ে চলে, গাড়ি টাড়ি হাঁকায় টাকে আসে। তো ভাবলাম যে না ভাই এটা ভালো, ওনার অ্যাপ্রোচও খুব ভালো। তাই আমি বললাম যে ভাই আপনি কি করেন? তো বললো যে আমার ব্যাংক হাউস আছে এসে। আমি তো ব্যাংক হাউসে বিজনেস করি। তো উনি আমাকে ওইভাবে মানে বিজনেস সুবাদে উনি আমাকে কিছু প্রস্তাব করলো যে এভাবে ব্যবসা করা যায়, আমার কাছে এই জিনিসগুলো আছে। তাই আমি বলছি ভাইয়া লাগবে না, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। পরে কিছুদিন 2 বছর পর, 1-1.5 বছর পরে উনি আমাকে একটা ভিন্ন ধরনের প্রস্তাব দিল। 17 সালের দিকে ভিন্ন ধরনের প্রস্তাবটা হচ্ছে যে, তখন আমি পেপল কি জিনিস এগুলো চিনতাম না, পেপল, নেটেলার, বিটকয়েন এগুলো কিছুই চিনতাম না আমি। তো উনি আমাকে বললো তুমি কি পেপল সম্পর্কে ধারণা আছে? আমি বলছি না ভাই এটা কি জিনিস। পরে বললো এটা ভার্চুয়াল কারেন্সি, এটা খুব ভালো চলে, ওয়ার্ল্ড ওয়াইড খুব ভালো চলে, খুব ভ্যালু আছে। তো বলছে আমি বললাম যে আমার কাজ কি? বলো তোমার কাজ হচ্ছে তুমি কাস্টমার ইয়ে করো। আমি কাস্টমার পাবো কোথায়? কয় তোমার আমেরিকা বা কানাডা বা লন্ডন কোন ফ্রেন্ড আছে? আমি হ্যাঁ হিউজ আছে। পরে বললো যে একটা কাজ করো, তুমি ওদের সাথে কন্ট্যাক্ট করে বলো যে ওদের অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিবে, পেপল অ্যাকাউন্ট নাম্বার, আমি ওদের পেপলে ডিপোজিট করবো, ধরো $1000 ডিপোজিট করবো, ওরা ওখান থেকে 10% রেখে দিবে, আর একটা খরচ আছে 5% সামথিং একটা খরচ আছে, ওই খরচটা সহ 15% ওনারা রেখে দিবে, আর বাদ বাকি টাকা তোমাকে মানে বাংলাদেশি টাকায় কনভার্ট করে পাঠাই দেবে। ঠিক আছে আমি বলে দেখি। পরে আমার একটা ফ্রেন্ড ছিল আমেরিকাতে, ওরা বললাম, তো সেগুলো ঠিক আছে আমার কোনো প্রবলেম নাই। তো উনি আমাকে শিখাই দিল যে কীভাবে বলতে হবে, কারণ ও জিজ্ঞেস করবে যে কী পারপাস টাকা আসবে বা কেন, কী আসে বিষয়। তো উনি বললো যে তুমি বলবা যে আমার ভাইয়া একটা মানে আমেরিকান একটা কোম্পানি থেকে করছিল, কি বলে মানে একটা সফটওয়্যার ডেভেলপ করছিল, তো তারা এখন করছে, ওনাকে পেমেন্ট দিবে, কিন্তু বাংলাদেশে তো পেমেন্ট বাংলাদেশে তো অ্যাকাউন্টে পাঠাবে আর কি, বুঝতে পেরেছি। যেহেতু পেপল না, তো তোমার এখানে নিচ্ছে। তো উনি প্রপারলি ডকুমেন্টস সাবমিট করছে, যেহেতু টাকা পাঠাইছে উনি প্রপারলি ডকুমেন্ট সাবমিট করছে। তখন আমি জানতাম না যে এগুলো কিসের টাকা, কেমনি আসো বিষয়। তো ওই সময়টাতে আমার পার ডে ইনকাম করতাম আপনার 26 থেকে 27 টাকা প্রত্যেক দিন। হ্যাঁ, তো এখানে একটা ব্যাপার আছে, মানে আমার নেক্সট স্টেজে যেটা যায় আর কি। তো তখন আমি না আপনার মানে আমাদের যখন রাত 10টা হয়, তখন আমেরিকাতে সকাল শুরু হয় আর কি, মানে তাদের ওয়ার্কিং তখন শুরু হয়। 11টা বাজতে আমার ঘুম চলে আসে। এরকম 2-3 দিন আমি টাকা মিস করলাম, 15-16 মানে 20-22 হাজার টাকা আমি মিস করলাম। তো আমার একটু খারাপ লাগছে। আমি ভাইকে বললাম ভাইয়া আমি তো পারতেছি না, ঘুম চলে আসে, আমি পারি না। উনি বললো যে একটা জিনিস আছে কিন্তু খাইলে তুমি ঝামেলা পড়ে যাবে। আমি ভাই কি জিনিস? পরে বললো যে না বলবো না। আমি না ভাই বলেন, যেহেতু কাজের ক্ষেত্রে বলেন সমস্যা নেই। বললো যে ইয়াবা আছে। আমি বললাম আচ্ছা এটা কি জিনিস, কেমনি কি করতে হয়?
পরে উনি আমাকে দেখাইলো যে এভাবে খায়। পরে আমি প্রথম দিন টেস্ট করলাম, ভালো লাগতেছে, ঘুম আসতেছে না, মানে আমি খুব ফিট। পরের দিন অফিস যাওয়ার আগে আরেকটা খেয়ে গেলাম, আমি খাইতে পারতাম না, উনি খাওয়াই দিত আমাকে। তারপর অফিসে গেলাম ফিটফাট, পর এভাবে আমার কন্টিনিউ হইতে থাকলো। আপনার ফ্রাইডেতে শুধু ঘুমাইতাম, আর ওই সানডেতে ওই যেহেতু ইন্টারন্যাশনালি অফ ডে, তো সানডেতে আমি খুব রিল্যাক্স থাকতে পারতাম। তো এভাবে আপনার আমি কিভাবে টাকাটা আসতো অ্যাকাউন্টে, কি করতেন? সোর্সটা বলছি আপনাকে। সোর্সটা হচ্ছে এখানে ইন্টারন্যাশনালি কিছু মানে বাংলাদেশি কিছু ন্যাশনাল ফিগার মানুষ আছে, আমি নামগুলো উচ্চারণ করবো না, ওরা খুব ভালো পর্যায়ের মানুষ আর কি। ওনাদের অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড হ্যাকিং করা হয়েছে। ওনাদের অ্যাকাউন্ট থেকে ক্রেডিট কার্ড হ্যাকিং? ব্যাংকের 21 জন এমডি আছে, তো পাওয়ার অফ অ্যাটর্নি থাকে একজনের। তো ওনার ওয়াইফ কি করছে, দিনাজ নামে একটা ইয়ে আছে, সেখানে 300 কোটি টাকা আছে, আপনার 6 বছর থেকে কোনো হদিস নেই। পরিচালনা পর্ষদে যিনি ডিরেক্টর ছিলেন, মানে যার পাওয়ার অফ অ্যাটর্নি ছিল, তো ওনার ওয়াইফ কি করছে, আপনার ওই অ্যাকাউন্টের উপরে তদারকি শুরু করলো। দেখলো যে ওখানে নোটিশ পাঠাইলো, দেখে কোনো ফিডব্যাক আসেনি, যদি ফিডব্যাক আসে তাহলে বুঝবো যে কেউ আছে। তো উনি প্রথমে পাঠাইলো, কোনো রেসপন্স আসে নাই। তারপর উনি আবার পাঠাইলো 6 মাস পরে, আবারও কোনো রেসপন্স না আসা সত্ত্বে উনি বুঝতে পারছে যে এই মালিক হয়তো বা 300 কোটির চেয়ে আরো 6000 কোটি টাকার মালিক আছে মনে হয়, হয়তো উনি বাংলাদেশেই নাই। আচ্ছা, এই যে 6 বছর থেকে এই অ্যাকাউন্টে টাকাটা পড়ে আছে, এখানে কোনো ওয়ারিশ নেই। উনি কি করছে, সব ইনফরমেশন ওই একটা মানে আমাদের এক টিমদেরকে দিল আর কি। কার্ডের ডিটেলস থেকে শুরু করে ব্যাংক ইনফরমেশন, ইচ অ্যান্ড এভরিথিং আমাদের দিল। দেওয়ার পরে প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। Secrets. Something beyond entertainment. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর 10 বছর পরে যদি ইনকোয়ারি করে তাহলে আমি ধরা খেয়ে যাবো। তো এটা আমরা কি করতাম, এটা আপনার টেকনিক্যালি আমরা এগুলো আপনার ভার্চুয়াল কারেন্সিতে কনভার্ট করতাম, লাইক পেপল ডলার কিনে ফেলতাম, নেটেলার না, কিন্তু আমি বুঝতে চাই জিনিসটা হাউ ইট হ্যাপেন। কজ প্রথম কথা হচ্ছে আপনাদের জ্যাক থাকতে হচ্ছে এমডির বউ পর্যন্ত। আমাদের জ্যাক থাকতো না, মানে আমার উপরে লেভেল আর কি, আমি তো চুনুবুটি। ও আচ্ছা, ওদের ওইভাবে জ্যাক থাকতো। ওরা আলটিমেটলি এই এমডির বউ এদেরকে হাত করে এমডির বোরাই হাত করতো, আমাদের হাত করা লাগতো না। এমডির বোরাই খুঁজতো যে এরকম কে কে আছে, কারণ ওনাদের পক্ষে তো সম্ভব না যে আপনার টাকাগুলো ইয়ে করা। ওকে, তো তারপরে ওরা কিভাবে টাকাটাকে কারেন্সিতে রূপান্তর করতো? ভার্চুয়াল কারেন্সিতে রূপান্তর করতো। আপনি দেখবেন, আপনি ধরেন, কিন্তু ওটা ওর টাকা, তো ওর টাকাই, ওর টাকা দিয়ে আমি কেমনে কিভাবে কিনবো? ধরেন আপনার অ্যাকাউন্ট থেকে আমি এখন এখানে বসে বসে আপনার দেখাইতে পারবো, আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন আপনি আমাকে দিবেন। একটা মেশিন আছে, কিছুদিন আগে স্বপ্ন ধরা খাইছে, একটা ছেলে স্মার্ট ওয়াচ দিয়ে সে আপনার ক্রেডিট কার্ডের ইনফরমেশন নিয়ে নিত। আচ্ছা, একটা মেশিন আছে, সেই মেশিনটার মধ্যে কাটা পাঞ্চ করলে আপনার আমাদের ইনফরমেশন আছেই। এটা আবার XYZ যে কোনো ধরনের কার্ডে কোনো সমস্যা নেই। শুধু এটা যে কার্ডের উপর যে কালো একটা ইয়ে থাকে না, ওই পেপারটা খালি আমরা ওই ইনফরমেশন অনুযায়ী আপনার পেপারটা আমরা এই যে এই কালো দাগটা আমরা বসে নিতাম। আচ্ছা আচ্ছা, এখানে সব ইনফরমেশন থাকতো। এবার সাদা কাঠ হোক যাই হোক, কাটার দরকার নেই আমাদের, শুধু আমাদের এই জিনিসটা দরকার। তা আমরা ওইটা ওই মেশিনটাতে পজ করতাম। পজ করার পরে আপনার ওখান থেকে আমরা টাকা নিয়ে যেতাম আপনার ইয়াতে, ওয়েবসাইটে নিয়ে গিয়ে ওখান থেকে আমরা ডলার কিনতাম আর কি। পেপল, পায়োনার কিনে আমরা, যেহেতু আমাদের এখানে 1 পয়সা ইনভেস্ট নাই। এমন একটা সময় গেছে 2017 সালে, আপনি আমার ওই আইডিটা বন্ধ হয়ে গেছে, আমি আপনার এখনই দেখাইতে পারতাম। 17 সালে আমি পুরা বাংলাদেশে আমি আপনার ইয়া করতাম, পেপল মার্কেটটা আমি ডমিনেট করতাম। সবাই রেট দিত 72 টাকা 73 টাকা, আমি দিতাম 68 টাকা করে পার টাকা। হ্যাঁ, মানে পার ডলার 68 টাকা করে দিতাম। তখন আমেরিকা ছেড়ে আমি বাংলাদেশে ব্যবসা শুরু করলাম। তো একদিন চা খাচ্ছি আমার মহল্লাতে বসে সন্ধ্যায়, তো ওইরকম এক মানে ভাইয়া ছিল, পেপলের বিষয়ে কথা বলতেছি। তো উনি খুব ভদ্রলোক, ওনার এমনি দেখা সাক্ষাৎ হয় কিন্তু কথাবার্তা হয় না। পান্থ ভাই, আপনার সাথে একটু কথা ছিল, একটু সাইডে আসবেন কিছু বলেন। বললো যে আপনি পেপল ডলার কত করে সেল করেন? আমি কিছু কেন, আপনার লাগবে নাকি? বললো যে হ্যাঁ, আমার তো প্রতিদিন লাগবে, $10,000 করে লাগবে। আমি কিছু ভাই এটা তো সম্ভব, সমস্যা নেই, পারবো। পরে বললো যে ঠিক আছে, আপনি আমার আজকের জন্য ইনস্ট্যান্ট, তখনই আজকে আপনি আমাকে $5,000 দেন। আমি চিন্তা করলাম, আল্লাহ, আমি $1,000 সেল করতে আমার খবর হয়ে যায়, $5,000 নিচ্ছে একসাথে। পরে উনি $5,000 নিয়ে গেল। $5,000 নেওয়ার পরে আপনার এরকম উনি কন্টিনিউসলি নিচ্ছে আমাদের কাছ থেকে। তো ওখান থেকে আমি মানে আমার যে ভাইয়া উপরে যে বস, ওনাকে দিতে হয় 40 টাকা করে।
সরি 50 টাকা করে ওনাকে দিতে হয়, বাকি টাকা আপনার। পার ডলার থেকে আপনার বাকি সব টাকা আমার। তো এভাবে হতে হতে আপনার আমার এরকম সময় গেছে যে প্রত্যেকদিন আমার 26,000, 27,000, 22,000, 23,000 এভারেজ থাকতো। তা আমি রোজার মাসে হিউজ টাকা কামাইছি, এক মাসে অনেক টাকা কামাইছি। আর এদিক দিয়ে খাওয়া মানে অ্যাডিক্টেড হয়ে গেলাম পুরা। পাওয়া টাওয়া চায় না ওইভাবে। আমি যতটুকু জানতাম আর কি, তখন আমি যতটুকু জানতাম যে ঢাকাতে আমার পাইতে খুব কষ্ট হইতো আর কি। ভাইয়া অ্যারেঞ্জ করতো, ভাইয়ার লিঙ্ক আপ ছিল, উনি যেহেতু অনেক ভালো লেভেলের লোকজন, ভালো লিঙ্ক আপ ছিল, তো উনি অ্যারেঞ্জ করে ফেলতো। আর আমি একলা কিন্তু পারতাম না। তো গ্রামে যখন গেলাম আমি চিন্তা করলাম যে এটা অকল্পনীয় বিষয়টা চিন্তাই করা যাবে না, ইয়াবার বিষয়টা চিন্তাই করা যাবে না। গ্রামে আমি দেখে চিন্তা করলাম যে না, গ্রামে তো আরো বেশি ইজি আমার জন্য। আমাদের ঘর থেকে আপনি টাকা দিলে আমাকে ইয়াবা দিয়ে দিচ্ছে। আমাদের যে গ্রামে আমরা আপনার গাড়ি পার্কিং করে যাইতে হয় মিনিমাম 1 থেকে 2 কিলোমিটার আগে পার্কিং করে পরে আমরা এইরকম ভাবে মাদক ছড়াই গেছে অনেক হিউজ গ্রামে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল। আমাদের গ্রামে বললাম না ওই আপনাকে গাড়ি আপনার আধা কিলোমিটার 1 কিলোমিটার আগে পার্কিং করে পর আমাদের বাড়িতে ঢুকতে হয়, এরকম রাস্তাঘাট কাছাকাছি আর কি। তো সেখানে যাওয়ার পর আমি যাক পাইলাম, গ্রাম থেকেও খুব ভালো একটা এফোর্ট নিতে পারলাম। তারপরে ওখানে ওই বিজনেসটা বেশি দিন কন্টিনিউ হয় না, কারণ আমার এসব অবৈধ টাকা সহ্য হয় না। পরে দেখা গেল কি আমি যতটুকু ইনকাম করছি তাছাড়া 3-4 ডাবল আমার মানে ইয়ে হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। তারপর আমি রিসার্চ করলাম যে এটা করা তো অবৈধ, এটা চাইলে কি সরকার ধরতে পারে না? কোনো সরকার পারে, কিন্তু ওই ধরনের বাংলাদেশের টেকনোলজি আইটি নলেজ এখন পর্যন্ত ডেভেলপ করে নাই। যেটা ওর ভাষ্য, কিন্তু হ্যাঁ চলেন তারপর। আমার ভাষ্য না, আমি এটা প্রমাণ করবো আপনাকে কিছুক্ষণ পরে। আবার মানে আমার তো আরো আছে, তো আমি যেহেতু সাইবার ক্রাইম রিলেটেড আমার ঘটনাগুলো। তারপর আপনার আমি কিছুদিন পরে এটা থামে গেলাম যে এটা করা সম্ভব না, আমি এটাতে পারবো না। তারপর আমি এক পর্যায়ে আপনার এটা ছেড়ে দিই। ভাইয়ের সাথে যোগাযোগ ছিল, বাট আমি এইসব বিষয়ে কথা বলতাম না। সামাও ওনারাও আপনার আবার আরেকটা ব্যাপার ছিল সেখানে, এটা হয়তো বা বাংলাদেশে কিছুদিন আগে ধরা গেছে, সময় টিভি কিছু চ্যানেলে দেখাইছিল জাল ডলার, যেটা আপনি দেখায় একটা আমেরিকান লোক থাকবে বা কালার নাইজেরিয়ান থাকবে, ওরা এসে আপনাকে একটা ব্ল্যাক পেপার দেখাবে যেখানে ডলার আছে। এটা নিয়ে ইন্ডিয়াতে একটা হয়েছিল অনুষ্ঠান হয়েছিল, সেখানে দেখাইছিল একটা ফ্যামিলি পুরো ডিস্ট্রয় হয়ে গেছে। এগুলো মূলত মাস্টার মাইন্ড হচ্ছে ইন্ডিয়ানরা, বাংলাদেশে ওরা ইউজ করে। আচ্ছা, তো আমার ভাই আমার অফার করছে তোমার কাছে কি ডলার আছে? আমি হ্যাঁ ভাই আমার কাছে একটা ডলার আছে। আমার আপুর কাছে একটা $100 ছিল। তো বলছে ডলারটা নিয়ে সেটা ম্যাজিক দেখাবো। আমি বলছি কি ম্যাজিক ভাইয়া? ওই ভাইয়া আবার কিন্তু অল ইন ওয়ান, মানে উনি আন্ডারওয়ার্ল্ডের মানে অবৈধ লাইনের উনি মানে বস, ওনার কাছে কোনো বৈধ কাজ নাই। তারপর উনি বললো যদি $100 থাকে তুমি নিয়ে আসো। আমি নিয়ে আসলাম $100। রাশিয়ান না কোন একটা কি একটা নাগরিক ছিল, ওনার নাম কি হ্যারি জানি। হ্যারি ওনার বাসায় আসলো, আসার পরে বলছে ঠিক আছে ডলারটা দাও। ডলারটা দিলাম, দেওয়ার পরে উনি একটা ছোট্ট মানে ডলার সাইজের একটা পেপার উপর রাখলো। পেপারটা খুব কালো রেখে উনি কি একটা মেডিসিন দিল। দেওয়ার পরে দেখলাম যে এটা আরো $100 হয়ে গেছে। তো এরকম করে হ্যারি আমাকে অনেকগুলো আপনার ডলার মানে দেখালো যে এগুলো আমার কাছে আছে, যদি কোনো কাস্টমার থাকে আমি 50% কমে আমরা ছেড়ে দিব। আমি বললাম যে ভাই এটা প্রসেসিংটা কেমন, মানে এটা কিভাবে কিনবো বা কিভাবে আমি বলবো কাস্টমার অ্যারেঞ্জ করবো। পরে বললো যে তোমার যদি কোনো বড় লোক রিলেটিভ থাকে তো সেক্ষেত্রে তুমি ওদেরকে বলো যে করতে, এখানে ইনভেস্ট করতে, এভাবে দেখাও, প্রসেসিংটা দেখাও। পরে আমি সব কিছু হেঁটে দেখলাম যে ওনাদের প্ল্যানিংটা হচ্ছে কি, এটা তো আসলে ডলার বলতে কিছুই নেই, নাহলে এত ডলার ওরা এয়ারপোর্ট থেকে আনবে কিভাবে? এয়ারপোর্ট থেকে পাস করতে কোনোভাবে পসিবল না। আমি বুঝলাম বাংলাদেশের এয়ারপোর্টের সিকিউরিটি সিস্টেম লো, ও যে দেশ থেকে আসে সে দেশের সিকিউরিটি তো হাই, তাহলে সে পাস করলো কিভাবে? ওরা দেখলাম যে এটা টোটালি ফেক, কিছুই না, আপনার শুধু বন্ডামি। আপনার এই ডলারগুলো কাগজ, ওরা যে মেডিসিন মানে আপনার ডলারের নাম মাত্র দাম রাখে 50%, আর মেডিসিনের দাম রাখে ডলার আছে 3-4 গুণ। তো লাভ নাই, লস না, যে নিচ্ছে সে তারই লস, সে কাগজ পাচ্ছে, ডলার তো পাচ্ছে না। আচ্ছা, একটা ক্রাইম পেট্রোল হয়েছিল এটা নিয়ে, একটা ফ্যামিলি পুরো আপনার হয়ে গেছে, হাজব্যান্ড ওয়াইফ। তখন আমি রিয়েলাইজ করলাম আল্লাহ এটা তো সেই ঘটনা। তারপরে আপনার আমি পরে টোটালি সাইড থেকে সরে আসলাম। আমি আল্লাহ অনেক বাঁচাইছে। আমার অনেক ফ্রেন্ডরা ছিল যে অনেক ওয়ার্নিং দিলাম, ইনফ্যাক্ট আমার 1.5 লাখ টাকা একজন লোক মেরেও দিছিল। এসব সব মিলে আমি চিন্তা করলাম আমার ফ্রেন্ডরা আমার ওয়ার্নিং দিল যে ভাই একবার পড়ে গেলে পুরো বিপদে পড়ে যাবেন। আপনি ছোটখাটো কাজ করতেছেন, পরে ভাববে যে আপনি মাস্টার মাইন্ড, পরে আপনাকে ঝামেলা। পরে আমি ওই দিক থেকে আস্তে আস্তে সরে গেলাম। তো যেহেতু আমি অ্যাডিক্টেড হয়ে গেছি, তখন আমার ফেসবুকে একটা ফ্রেন্ড ছিল, 4-5 বছর আগে থেকে ফেসবুকে অ্যাড ছিল। 2016 সালে 25শে মার্চ তখন আমি মিরপুর যাবো আর কি কোনো একটা কাজে। তো সেখান থেকে আমাকে শ্যামলী থেকে আমাকে 2জন পুলিশ ধরে আমাকে আপনার সাইডে নিয়ে বললো আপনার সম্পর্কে না, আপনাকে আমরা চেক করবো। ঠিক আছে, ইউ ক্যান চেক মি, আমার কোনো সমস্যা নেই। আমি একটা খুলে গেলে দিচ্ছি যে আপনার চেক করুন, কোনো সমস্যা নেই। তো ওনারা দেখলো যে এখানে অনেক পাবলিক ভিড় হয়ে গেছে, ওনারা এক পর্যায়ে আমাকে চিপে ঢুকে ফেলছে, একটা হোটেলে ঢুকে ফেললো। ঢুকে আমার পকেটের মধ্যে 20 পিস আবার ঢুকে দিয়েছে, এমনিতে ঢুকে দিয়েছে পকেটে। হ্যাঁ, এসআই ছিল। আমি বললাম যে দেখেন ভাই আপনার কোনো গায়ে হাত দিবেন না,
আমার গায়ে হাত দেওয়ার কোনো দরকার নেই, আপনারা যা চান যদি বলেন যে আমি আন্ডারটা খুলে পর্যন্ত দেখাবো, কোনো সমস্যা নেই, বাট আমার গায়ে হাত দিতে পারবেন আপনারা, আমি সব দেখাবো আপনাদেরকে। তার মধ্যে কনস্টেবল মানে যে গাড়ি ড্রাইভার ছিল সে আপনার হুট করে মানে পিছন থেকে এসে আমার পকেট হাত ঢুকে দিয়েছে, পিছনের পকেট হাত ঢুকে বলছে এই যে আপনার পকেটে 20 পিস ইয়াবা পাইছি। আমি বলছি আপনি কেমন জানেন এটা ওদের 20 পিস আছে? 19 পিস থাকতে পারে, 18 পিস থাকতে পারে, আপনি কেমনে শিওর হয়ে বলছেন এটার ভিতরে 20 পিস আছে? তো হোটেলের মধ্যে বসে আমার হাতে হ্যান্ডকাপ পরাই ফেলছে। আসলে সত্যি কথা বলতেছি ভাইয়া, আমার ফ্যামিলি এখন পর্যন্ত বিলিভ করে না, আমার কাছে আসলে তখন কিছুই ছিল না। আচ্ছা, কিছুই ছিল না, আমি একদম পুরো ইনোসেন্ট ছিলাম তখন, কিছুই ছিল না তখন আমার কাছে, তখন আমি ইয়েবা খাইতাম না। যাক, তো ওনারা, আমি তখন কি করলাম, আমার যেহেতু বললাম আমার এক কাকা পুলিশের ভালো পর্যায়ে জব করে, তো আমি ইনস্ট্যান্টলি ওনাদের সামনে বসেই আমার কাকাকে ফোন করে ফেলছি, আমি যাতে মানে আমাদের কনভারসেশনগুলো কাকা যাতে শুনুক। উনি ওই পুলিশ আমার কাছে টাকা যাচ্ছে যে আপনি কি দিতে চান? আমি বলছি ভাই আপনারা তো আসলে আমার কাছে পান নাই, মিথ্যা তো বলে লাভ নাই, আপনারা জানেন আমিও জানি, আর আপনারা কি চান আমার ফ্যামিলি পর্যন্ত যাইতে চাই না, আর যদি যাই তাহলে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যাবেন। পরবর্তী আপনি কি দিতে চান? আমি বলছি যে আমি কি দিব আপনাকে, আপনি বলেন। আমি বলি আপনি 2,000 টাকা দিয়ে চলে যান। উনি বললো যে উনি 50,000 টাকা চাই। আমি বললাম আপনি 50,000 টাকা যে নিবেন এটা লিগেল হইতে নিলে আমার ভালো লাগতো, আমার কাছে থাকতো আমি আপনার 50 না 1 লাখ টাকা দিতাম, আমার সমস্যা ছিল না, আমার কাছে তো পান নাই, আপনি কেন নিবেন? তখন আমি একটা দামি ফোন ইউজ করতাম, আমি ভাই আপনার ফোনটা রেখে দেন, আমি ফোনটা ছাড়াই নিব আপনার কাছে টাকার বিনিময়ে। উনি বললো যে না হবে না। তার মাঝে আমি আমার কাকাকে ফোন দিয়ে ফেলছি, আমার কাকা হ্যালো করতেছে, তো উনি হুট করে আমার হাত থেকে ফোন, আমার চাপ লেগে ফোনটা লাউড স্পিকার হয়ে গেছে, তো উনি আমার হাত থেকে ফোনটা টেনে নিয়ে গেছে। এসআই যিনি ছিলেন, টেনে নেওয়ার পরে উনি যখন দেখলো যে হেডকোয়ার্টারের নাম্বার, উনি সঙ্গে সঙ্গে আমাকে মানে আমার ফোনটা বন্ধ করে ফেললো, ওনার ফোনটা বন্ধ সুইচ অফ করে ফেললো, আবার ওই আমার থানা যে থানায় নিবে সে থানার ওসির ফোনটা সুইচ অফ করে ফেললো। তারপর আমাকে যথারীতি বললো যে তুমি তো অনেক বেয়াদব ছেলে, এই সেই, তোমাকে ভাবছিলাম যে অল্প মানে ইয়ে করে ছেড়ে দিবে, কিন্তু তুমি এমন পর্যায়ে নিছো যে তোমাকে আমার এখন মানে জেল খাটানো ফরজ হয়ে গেছে। হ্যাঁ, বললো ভাই এটা কি বলতেছেন আপনি, আমি একজন নির্দোষ মানুষ, আপনি আমার এইভাবে জেল খাটাবেন, আমার কাছে কিছু পান নাই আপনি, আমি আমার অপরাধ ছিল, আমি খালি ফোন করছেন, আমি ফোন করবো না, আপনি তো যে টাকা চাচ্ছেন সে টাকার জন্য হলে তো কেউ একজন আসতে হবে। তো উনি বললো যে ঠিক আছে তুমি ফোন করো, তুমি পুলিশ হেডকোয়ার্টার ফোন করলা কেন? আমাকে থানায় নিয়ে গেল। তা আমার চাচা সারা রাত ধরে ওই জোনের এসআইয়ের বিরুদ্ধে ফোন করছে, কেউই ফোন ধরতেছে না, সারা রাত উনি ফোন ধরে নাই। তারপর আমাকে যখন গারদে ঢুকে ফেললো, আমার লাইফের প্রথম গারদে ঢুকে আর কি। এখন যারা ওই বয়স্ক কনস্টেবল ছিল, সিনিয়র কনস্টেবল, ওরা বলছে বাবা তোমাকে দেখে তো খুব ভদ্র ঘরের সন্তান মনে হয়, আমার তো খুব সন্দেহ লাগতেছে। আমি বলছি আঙ্কেল আসলে আমার কাছে কিছু ছিল না। বাবারা আমরা তো বুঝিয়ে গুলো কি করবো, কিছু করার তো নাই, আমার তো ক্ষমতা নেই, আমার টপকায় যাবো। যাই হোক, গারদে ঢুকানোর পরে মানে কি যেটা বাজে অবস্থা, খুব গরম ছিল, মার্চ মাস ছিল, তো শুধু ফ্যানটা আমার দিয়ে ঘুরাই দিবে এর জন্য আমি 2,000 টাকা দেওয়া লাগছে। আমার বাসায় ফোন করছি, আমার বাসায় ফোন করবো সেজন্য আমি 500 টাকা দেওয়া লাগছে। আপনার ওই যে সেন্ট্রি থাকে না, সেন্ট্রিকে বাসায় ফোন করবো, বাসায় ফোন করবো শুধু কথা বলে কথা বলার জন্য, রাইট? হ্যাঁ, আমি সেন্ট্রিকে 500 টাকা দিলাম, আমি কিছু উপায় নাই তো আর আমি আগে থেকে আমিও ফ্যামিলিতে ফোন করার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার ফ্যামিলি যদি শুনে যে পুলিশ ধরছে তাহলে ভাববো আমি অপরাধী। কারণ আমি আবার বললাম না যে সে ছোটকাল থেকে আমার বিশ্বাস করেন, আমি জানি না সেটা কেন, সেই ছোটকাল থেকে একদম সেই ফুটবল খেলা থেকে শুরু করে এখন পর্যন্ত, তা আমি ফ্যামিলি ফোন করতে চাই নাই। তো বাধ্য হয়ে পরে চিন্তা করলাম, মানে ওনারা এমনভাবে মামলা সাজাইছে যে আমার কাছে 50 পিস ইয়াবা, এটারে মেবি রিকভারি বলে, মেবি রিকভারি 50 পিস ইয়াবা পাইছে, হেরোইন পাইছে, গাঁজা পাইছে, এইরকম লিখে মামলা সাজাইছে। এখন যিনি আমাকে ধরছে যে এসআই, ওনার ডিউটি শেষ হচ্ছে 8:30টায়, আমি গারদে ঢুকছি 5:30টায়, উনি আমাকে রেখে আবার চলে গেছে ডিউটিতে। আমি 7টার দিকে আমি মানে আর পারছি না, আমি আমার আপুকে ফোন করছি যে আপু এই ব্যাপার আমার পুলিশে ধরে নিয়ে আসছে, আমি সত্যি কিচ্ছু করি নাই। তা আমার আপু পরে দুলাভাই অফিস থেকে আসছে, এসে তারপরে আপনার মানে আরো কিছু লোকজন নিয়ে এসে মানে আমাকে ওই এসআই আমার সাথে দেখাটা করছে, বলছে তোমার কোন এসে ধরে নিয়ে আসছে। মানে আমার ভাগ্য ভালো ছিল আর কি, এসআই মাত্র ওনার ডিউটি শেষ করে উনি ওনার ড্রেস চেঞ্জ করে উনি বাসায় চলে যাচ্ছে, সিঁড়িতে ছিল অলরেডি, অলমোস্ট উনি সিঁড়িতে ছিল। তো আমার দুলাভাই বলছে তো ওই এসআইয়ের নাম কি, নামটা বললাম, বলার পরে এসআই সঙ্গে সঙ্গে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো যে ভাই কি করে দেখেন। পরে এসআই কি করলো, আমার ফোন থেকে জিনিসটাকে মানে কি মানে মানে বলতে খারাপ লাগছে, আমি আইনটা অনেক রেসপেক্ট করি, মানে আমাদের বাংলাদেশের লটাই নষ্ট হয়ে গেছে, রিস্ট হয়ে গেছে, কেউ লর প্রতি রেসপেক্ট রাখতে চায় না। বিশেষ করে আমার তো একসময় আপনার ওখান থেকে বেরোয়ার পর আমার অ্যাম্বিশন ছিল আমি ওর খুন করে ফেলবো, মানে আমার এত লাইফটা হেল্প করে ফেলছে যে মানে ফ্যামিলির কাছে আমার আপনার উনি প্রুফ করছেন আমি ইয়াবা অ্যাডিক্টেড। আমার চাচা যিনি আমাকে ছাড়াইছে, পুলিশের বড় কর্মকর্তা, উনি ওনার নিজের ছেলের চেয়ে বেশি মানে আদর করতো, আজ পর্যন্ত উনি আমার কথা শুনতে পারেন না। অথচ আমি কিন্তু তখন কিন্তু আমি একদম পুরো ইয়ে ছিলাম, ভালো ছিলাম, আমার কোনো অপরাধ ছিল না, পুলিশ আমার অপরাধী বানাইলো। যাক, ফ্যামিলির কাছে তখন কি করলো, ফোন করলো, ফোন নিয়ে কি করলো
এসআই ফোন নিয়ে আপনার ওই আমার কিছু কিছু নাম্বার ছিল, ওই নাম্বারে উনি টেক্সট করছে যে 20 পিস মাল নিয়ে 30 পিস মাল নিয়ে আসতেছি, এরকম করে উনি টেক্সট করে আমার দুলাভাইকে দেখাই দিচ্ছে, দেখেন আমরা তো আপনার শালারে ধরছি, আপনি বলতেছেন আপনার শালা বলতেছে আপনার শালার কাছে কিছু ছিল না, যে মেসেজগুলো কি বলে ব্যাপারটা বুঝছেন আপনি? ও আচ্ছা। মেসেজটা কয় দেখেন এই মেসেজগুলো তো প্রমাণ করে যে সে ইয়ে খায়। তো দুলাভাই তো আর আমাকে ওইভাবে কিছু বলা টলে না, আর আমিও ছোটবেলা থেকে কেউ শাসন করতো না, দুলাভাই খুব সম্মান করে, এখন পর্যন্ত অনেক সম্মান করি। ওনার সামনে আমার সত্যি বলতে গেলেও আমার মিথ্যা হয়ে যায় জিনিসটা, ধরেন আমি একটা সত্যি কথা বলতে যাবো, ওনার সামনে গেলে আমি থ করি, উনি ভাবে যে না আমি মিথ্যা কথা বলতেছি, মানে ওনাকে আমি এত রেসপেক্ট করি স্টিল নাও। ওই বিষয়টা গেল, তো ফ্যামিলির চোখে আমি অপরাধী ছিলাম, তাকে আমি এটা প্রমাণ করতে চাই না যথারীতি, আগের মতো প্রমাণ করতে গেলে ব্যর্থ হবো, সেটা ব্যর্থটা ট্রাইও করি নাই। তো ওকে আমি যখন পছন্দ করতাম, অনেক আগ থেকে পছন্দ করতাম, ফেসবুকে আমার সাথে রিলেশনশিপ ছিল, ওই যেটা লং ডিস্টেন্স ছিল, আমার একটা গ্যাপ ছিল। তো ওকে আমি যখন বললাম, সে বললেন আমার তো বয়ফ্রেন্ড আছে। তাই বলতে ওকে সমস্যা নাই, যদি কখনো তোমার মানে সিঙ্গেল হও আমাকে বললো, অসুবিধা নেই, আমি তোমার আছি। তো একটা সময় আপনার এটা 2018 সালের দিকে, 18 সালের এপ্রিল মাসে সে আমাকে নক করে যে এই ব্যাপার, আমার তো মানে আমার নক করা শুরু করে, তার মানে আপনার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়, আমি যেহেতু বাইং হাউস লাইনে আসি, তো সেও টেক্সটাইলে পড়তো আর কি, তো সে ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করছে। তা আমাকে বললো দেখো পান্ত কোনো জব টব হয় কিনা। তো এবার তার সাথে কথা স্টার্ট করলাম, তারপর বললাম যে তোমার বয়ফ্রেন্ড কি অবস্থা, বলছো না এসে ওর কথা বললো না, এই সেই তোমাদের কুমিল্লার ছেলেরাই খারাপ, আর ভালো না, আমার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে। তাই আমি ঠিক আছে এবার আমার বিষয়টা একটু চিন্তা করো, কনসিডার করো। সে চিন্তা করলো, তারপর আমাদের রিলেশনশিপটা সামাও হয়ে যায়। এপ্রিল মাসের 12 তারিখে আমাদের ফাইনালি 8 তারিখে আমাদের রিলেশনশিপটা হয়ে যায়। ওরা খুব ভালোই চলতেছে, ও আর আমি খুব ভালোই চলছি। তো আমি একটা সময় মানে খুব ওর প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যাই। আমি ওই তার মাঝে আমার ব্যাড হ্যাবিট যেগুলো ছিল, নেশা পানি, ওগুলো পুরো আমি মানে পুরা একদম ফ্রেশ মানে ছেড়ে দিয়েছি পুরা। তারপর ওর প্রতি খুব আমি অ্যাডিক্টেড হয়ে যাই, মানে 24 আওয়ার্স আমি তার সাথে মিনিমাম আপনার 18 ঘন্টা তো কথা বলতাম, আমি 18 ঘন্টা ফেসবুকে কানেক্টেড থাকতাম, অথবা হোয়াটসঅ্যাপে যাই হোক যেভাবে থাকতাম। থাকার পর ওর সাথে খুব ভালো সম্পর্ক চলতেছে, সে আমার খুব রেসপেক্ট করতো, বিকজ আমি ওই কোনো খারাপ ইঙ্গিত কখনোই দিতাম না, এটা হচ্ছে আমার একটা ইয়াজিক আর কি। তো তাকে আমি আপনার এভাবে আমাদের রিলেশনশিপ কন্টিনিউ হচ্ছে। তো ঈদের আগে, কোরবানি ঈদের আগে সম্ভবত 18 সালে কোরবানি ঈদের আগে তার সাথে আমার ফিজিক্যালি একটা ইয়ে হয়ে যায় আর কি, আমার বাসায় হওয়ার পর তখন আমি তার প্রতি আরও বেশি মানে আমার অ্যাডিকশনটা বেড়ে যায় আর কি। আমি তাকে আরও বেশি ভালো লাগা শুরু হয়, ভালো লাগতে লাগতে সে বাড়ি চলে যায়, আমি খুব মানে কান্নাকাটি করি তার জন্য, ঢাকায় কবে আসবা সেই। তারপর ফাইনালি সে ঢাকায় আসলো, সে বলে তুমি কান্নাকাটি কেন করতেছো, আমি তো আর মোরও জানি তুমি তো ছেলে মানুষ, এসে বলে আমাকে টিচ করলো আর কি। ঢাকায় আসলে আমাদের রিলেশনশিপটা কন্টিনিউ হইলো। তা আমি তার প্রতি এতটাই অ্যাডিক্টেড হয়ে গেছি, আমি তো মোহাম্মদপুর থাকতাম, সে থাকতো মিরপুরে। আমি একটা সময় আসছে যে আমি মিরপুর চলে গেলাম। মিরপুর আমার নানুর বাসা ছিল, নানুদের বাড়ি ছিল। তো নানুরা থাকতো দুবাইতে আর কি, নানু দুবাই থাকতো, আর মামা উনিও দুবাই থাকতো, আর ছোট একটা মামা আছে উনি খালি বাংলাদেশ থাকতো আর কি, আর আমার মামি থাকতো বাংলাদেশে। তো নানাদের বাড়ি চলে যাই, ওখানে থাকা শুরু করি। একটাই কারণ, আমি জবও ছেড়ে দিয়েছি এর মধ্যে, কিন্তু খুব প্রত্যেকদিন খুব দেখা সাক্ষাৎ হইতো, অনেক ভালো ওদের মানে আন্ডারস্ট্যান্ডিং আরো বেশি বিল্ড আপ হয়ে গেল। এখন কি হলো, সর্বসাকুল হলো কি, আমার তো জব টব তো নাই, আর এখন প্রত্যেকদিন দেখা করতে হলে তো একটা টাকা পয়সার ব্যাপার আছে। তো আমার ওই ব্যাকআপটা আর থাকতো না, আমার মনে ছিল না আসলে যে রিলেশনশিপ তো শুধু হবে না, নিজেদের ফিউচার আছে। আমি আসলে কোনোদিন অ্যাম্বিশন, আমার কোনো অ্যাম্বিশন ছিল না, আমি অ্যাম্বিশন লেস ছিলাম। কিভাবে কি করতে হবে মানে ফ্যামিলি সম্পর্কে, মানে যাই হোক আমাকে সবকিছু বুঝাইলো, লাইফ সম্পর্কে বুঝাইলো যে কিভাবে থাকতে হবে, কিভাবে কি করতে হবে, সেভিংসকে কি জিনিস, সবকিছু তার কাছে আমার শিখা। তো সবকিছু শিখলাম আমি আস্তে আস্তে। ব্যাড হ্যাবিট ছিল যেটা আমি খুবই ডিসলাইক করতাম। সে খুব ছেলে ফ্রেন্ড তার অনেক বেশি ছিল, সে তার ফ্রেন্ডের সাথে খুব বেশি কানেক্টেড থাকতো, কথাবার্তা বলতো, যেটা আমি খুব ডিসলাইক করতাম। প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতি নেব এই পর্যায়ে। আপনারা শুনছেন সিক্রেটস। আমরা ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। স্টে টিউনড। Secrets. Something beyond entertainment. Secrets. Something beyond entertainment. স্বাগত আরও একবার, শুনছেন ঢাকা FM 90.4। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর। তা আমি তাকে যতই মানা করতাম সে ততই আপনার এগুলো বেশি করে করতো, যে তুমি এগুলো করা যাবে না, তুমি প্লিজ করো না।
এগুলো নিয়ে অনেকবার রিলেশনশিপ ব্রেকআপ হয়ে যায়, সে আবার একই কাজ করতে থাকে, ছেলেদের সাথে কথা বলতে থাকে। তো এক পর্যায়ে আমি খুব বিরক্ত হয়ে ফেড আপ হয়ে যাই, তার সাথে আমার খুব ঝগড়া হয়, অনেকবার ঝগড়া হয়। ফাইনালি যে ঝগড়াটা হয়, মানে এটা হচ্ছে লাস্ট ঝগড়া আর কি আমাদের। এই ঝগড়াটা হয় আপনার মুক্তিযুদ্ধ বিমান বাহিনী জাদুঘরে, ওর সাথে আমার এই বিষয় নিয়ে কথাবার্তা হতে থাকে। মানে ভুলটা আমারই ছিল, আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম আর কি। তো আমার কাছে খুব গিল্টি ফিল হচ্ছে যে আমি আসলে না জানি একটা মেয়ের সাথে কথা বললাম। তো বিমান জাদুঘর আমি তাকে বললাম, আমি তোমার একটা কথা বলতে চাই, তুমি জিনিসটা খুব পজিটিভলি নিবা। সে বলছে বলো, কোনো সমস্যা নাই। আমি বলছি আমার অনেক আগের একটা ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড, আমার সাথে তার কথা হইলো। এখন আমি তো আসলে, তুমি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো সেটাই আমি টলারেট করতে পারি না, কিন্তু আমি তো কথা বলে ফেলছি। এখন তুমি প্লিজ বিষয়টা একটু খারাপভাবে নিও না। মানে আপনি যা ইচ্ছা ধরা দিতে গেছেন আর কি। হ্যাঁ, আমি বললাম আর কি, আমি বুঝি নাই যে সে এটার এত উল্টা রিয়াকশন করবে। তার রিয়াকশনটা এমন ছিল, সে পাবলিক প্লেসের মধ্যে আমার আছে হাতে দাগ আছে, এই যে এখন মধ্যে দাগ আছে, আমাকে এমন ভাবে সে আপনার নখ দিয়ে স্ক্র্যাচ করলো, মানে আমার এই যে এখানে দাগ আছে এখন পর্যন্ত, এই জায়গাটা পুরো হয়ে গেছে। তখন আমার খুব খারাপ লাগলো, মানে আমাকে সে এইভাবে, মানে পাবলিক প্লেস ছিল তো, মানুষ ভাবছে আমি ছিনতাইকারী, চাঁদাবাজ। ওখানে আপনার ওই মিলিটারি পার্সন ছিল কিছু, যদি ওর বিমান বাহিনী গিয়েছিল, ওনার সবাই চলে আসে, কিসে পরে ওরা আল্লাহ রহম করছে, বলছে না এটা আমাদের ব্যক্তি মানে পার্সোনাল ব্যাপার, আমরা এমনিতে ঝগড়া করতেছি। যাক, ওখান থেকে আমি চলে আসি। তো তার সাথে ওখান থেকেই আমাদের একটা ফাটল ধরার সৃষ্টি হয় আর কি। এক সপ্তাহের মতো গ্যাপ ছিলাম, থাকার পরে সে নিজের ভুল বুঝতে পারে, সে খুব গিল্টি ফিল করে। তারপর যেটা আসে যে সে আমার প্রতি খুব উইক হয়ে যায়। তখন আমি আবার একটু চিন্তা করলাম যে না, এখনই সময় তাকে একটু বুঝানোর, যে আসলে তুমি যে কাজগুলো করে আসছো বিগত দিনগুলোতে, এগুলো আসলে খুবই বাজে, এগুলা কোনোভাবেই টলারেট করা সম্ভব না কোনো ছেলের পক্ষেই। তা আমি ওইভাবে তাকে করতাম আর কি। মানে সে আমার কাছে আসতো, আমি মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তার সাথে ভাব নিতাম যে না, সম্ভব না, এসে করতাম। তারপর সেই একটা সময় আপনার দেখলাম যে না, মানে সে অনেক ইমোশনাল, তার আম্মু পর্যন্ত আমার ফোন করছে। আমাদের বিষয়টা পারিবারিকভাবে চলে গেছে, আমার ফ্যামিলি জানতো, ওর ফ্যামিলি জানতো, আমি ওর ফ্যামিলির সাথে খুব অ্যাটাচ ছিলাম, কথাবার্তা বলতাম, ওদের বাসায় যেতাম, ওর মামির বাসায়, ওর ভাইয়ের বাসায় যাইতাম। ওর মা পর্যন্ত আমাকে ফোন করে যে বাবা দেখো যাবার হয়েছে, ও তো খুব কান্নাকাটি করছে, তুমি একটু দেখো কি করা যায়, ও তো খুব কান্নাকাটি করতেছে, তুমি লাস্টবার মতো সুযোগ দাও। আমি আন্টি না, আপনি এভাবে রিকোয়েস্ট করার দরকার নেই, আমরা এমনিতেই আবার মিছিল করে নিতাম, কোনো প্রবলেম নেই। এরকম আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে। তো যাক, সে আমার খুব চাইতো, মানে শেষ পর্যায়ে আর কি, সে আমাকে খুব কাছে চাইতো, আমি তার করতাম না। পরে আমি ওখান থেকে, মিরপুর থেকে আমি ফাইনালি চিন্তা করলাম যে না, এতদিন তো বেকার থাকা যাবে না, আমি একটা কাজ করি, আমি মোহাম্মদপুর আবার চলে আসি। তো এই গত 19 সালের রোজার মাসে আমি মোহাম্মদপুর শিফট হয়ে যাই। মোহাম্মদপুর শিফট হওয়ার পরে আপনার ওখান থেকে যথারীতি বাড়ি থেকে ইট করে চলে আসি। আসার পর আমি একটা ছবি পাঠাই, মানে ওকে একটু হার্ট করার জন্য আর কি, যে দেখো তুমি এতদিন যে ফ্রেন্ড সার্কেল নিয়ে ঘুরলা, ছেলে ফ্রেন্ড নিয়ে ঘুরলা, আমি অনেক কষ্ট পাইতাম এই ছেলেদের ছবি টবি দেখলে। তো সেই বেসিসে এই অসুস্থ ছিল, তার টাইফয়েড ছিল সম্ভবত, তখন সেই জিনিসটা মানে আমার উচিত হয় নাই ওই সময়টাতে পাঠানোর, বিকজ সে অনেক অসুস্থ ছিল, আমি জানতাম না। তো এইটা দেখার পর সে খুব কষ্ট পায়। তারপর আমি ওকে ব্লক টক করে দিই হোয়াটসঅ্যাপ থেকে। এক পর্যায়ে সে খুব কষ্ট পেয়ে আমি তার ফোন ধরি না। এটা সম্পর্কে কয় বছর পরের ঘটনা? এটা বছর না, প্রায় 9 মাস, এক বছর হবে। হ্যাঁ 1 বছর। 1 বছর অনেক ঘটনা আছে, সেটা নিয়ে পুরো একটা স্টোরি বলা যাবে, সেই জন্য আমি শর্টকাটে বললাম আর মূল কাহিনীতে আসার জন্য, যে এটা সম্ভব না তোমার সাথে রিলেশনশিপ করা, তুমি দেখো যে বুঝো যে কেমন লাগে। মানে আমার উদ্দেশ্য ছিল তাকে আন্ডার ট্রায়ালে রাখা, সেও বুঝুক যে আসলে সে ভুল করছে, মানে সে নিজে রিয়েলাইজ করুক যে না, পান্থর সাথে রিলেশনশিপ থাকা অবস্থায় সে আমাকে মানা করতো যে ছেলের সাথে কথা বলতে না বা ফ্রেন্ডশিপ রাখতে না। সেটা আসলে এখন পান্থ যে করতেছে আমার যেমন খারাপ লাগতেছে, এই খারাপটা পান্থরও তখন লাগতো। এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য, আমি অনেস্টলি বলতেছি আজকে এখানে, আমি এই জিনিসটা বোঝানোর জন্য তারা শুধুমাত্র ছবিগুলা তাকে পাঠালাম। 2-3 মাস কথাবার্তা হয় না। তো এদিক দিয়ে আমি আমার নিজের বিজনেস নিয়ে ব্যস্ত ছিলাম। আমি এর মাঝে আবার নতুন করে যেহেতু জব করতাম না, তো দুলাভাই বললো যে তাহলে কি করবো, একটা বিজনেস নিয়ে শুরু করো। তা আমি বললাম যে ভাই ঠিক আছে, আমি এক্সেসরিজের লাইনটাই নেই, এক্সেসরিজের ব্যবসা শুরু করলাম। তো ভালো কিছু অর্ডার পাচ্ছিলাম, আমি খুব ব্যস্ত ছিলাম কাজটা ধুমসে করতেছিলাম, ভালোভাবে করছিলাম, ভালো অর্ডার পাচ্ছিলাম। তো এর মাঝখানে 2 মাস হয়ে গেছে, প্রায় 2 মাস হয়ে যাওয়ার পরে সম্পর্ক ভাঙা 2 মাস হয়ে গেছে। তার মধ্যে আমি বাসা নিয়ে নিলাম, আমি আলাদা হয়ে গেলাম। তার আগে আপুর বাসায় থাকতাম, মিরপুর থেকে এসে আপুর বাসায় থাকলাম, ওখান থেকে ব্যবসা নিয়ে শুরু করে পরে আসতে আলাদা হয়ে গেলাম, বাসা নিলাম। তো যাক, আমি সবকিছু ওর মতো করে প্ল্যানিং অনুযায়ী করলাম। করার পর আমি 2 মাস পর ওর একদিন ফোন করলাম, আমাদের লাইফে যা হয়েছে তুমি এখন আমার লাইফে ব্যাক করো। সে বললো যে আমার সম্ভব না,
মানে সে খুব ভাব নিয়ে আমার আপনি আপনি করে চিনেই না আমাকে, ভাব নিয়ে সে আমার সাথে কথা বলবে না, এই সে আমি সরি টরি অনেক কিছু বললাম, মানে তার পায়ে ধরা পর্যন্ত বাকি ছিল না, মানে ফোনে আর কি, মানে অনেক বুঝাইলাম, সে বুঝবে না, সম্ভব না, এই সেই করলো। পর আমি একটা সময় রাগ হয়ে তাকে বললাম যে দেখো আমার কাছে আমাদের কিন্তু অনেকগুলাই ইয়ে আছে, ভিডিওস আছে, স্টিল ফটোস আছে, সেগুলো কিন্তু আমি বাইরে মানে তোমার এলাকার মানুষকে দেখাই দিব, যেহেতু তোমার এলাকার অনেকের সাথে আমার অ্যাটেড আছে, আমি কিন্তু সবাইকে দেখাই দিব। মানে আলটিমেটলি আপনি তাকে ব্ল্যাক করছেন, তার ব্ল্যাকমেল কিছু না, ওকে জাস্ট ওয়ার্ন করছে আর কি, যে এটা আমি করতে ইজ নট ওয়ার্ন, এটা হচ্ছে আলটিমেটলি তার কিছু ছবি আপনার কাছে আছে, মানে হচ্ছে হলো স্পেশাল মোমেন্টের ছবি, যারা শ্রোতা আছেন তারা বুঝে নিয়েন। এই ছবিগুলো আপনি আপনার কথা মতো ও কাজ করছে না বিধায় আপনি তাকে এক ধরনের থ্রেড দিচ্ছেন যে আমি ছবি কিন্তু আলটিমেটলি তোমার আত্মীয় স্বজনকে পাঠিয়ে দিব। হ্যাঁ, তাই তো, মূল কথা তো তাই। যেহেতু আপনার আমার বিষয়টা তার ফ্যামিলি পর্যন্ত জানতো। জি, তারপর তো আমি বলি দেখো তো তুমি জাস্ট একটা ছবি তাকে আমি দিলাম, তার মাঝখানে তার আগেও একটু বলি, তার আগেও সে আমার কাছ থেকে অসংখ্য ছবি নিয়েছে, অসংখ্য ছবি সে আমার কাছ থেকে নিল, যে পান্থ দাও আমার একটু দেখতে ইচ্ছা করছে, মানে যেগুলো ভিডিওস ছিল সেগুলো মানে দেখতে ইচ্ছা করছে বলে বলে আমার কাছে ভিডিওসগুলো সে নিত, হোয়াটসঅ্যাপে নিত। তো এক পর্যায়ে ওই অনেক আগের, যেহেতু এটা হচ্ছে আপনার 2019 সালের জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসের দিকে ঘটনা বলতেছি আর কি আমি। তারপর ওই সময়টাতে আমি তাকে বললাম আর কি, যদি তুমি এরকম না করো তাহলে আমি তোমার ফ্যামিলিকে দেখাই দিব। যাক, ওই তখন দেখলাম যে না, সে কোনোভাবেই আসবে না, এরকম ছবি দেওয়ার পর সে কোনোভাবে আসবে না। তারপর আমি এক পর্যায়ে তার আশা ছেড়ে দিলাম, না হবে না, আর এরকম করে আমি আমার মতো করে আবার লাইফ লিড করা শুরু করলাম। আমি আমার লাইফে আছি, আমি আমার বিজনেসের দিকে ফোকাস করার ট্রাই করতেছি, যদিও এত ভালো বুঝতাম না, তারপর ফোকাস করার চেষ্টা করতেছি শেখার জন্য। সেদিকে ফ্যামিলির সাথে অনেক ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, যেহেতু ফ্যামিলিও বিষয়গুলো জানতো। জানুয়ারি মাসের শুরুর দিকে খুব ভালো ভালো কথা বলা শুরু করলো। অনেক দিন পর, হঠাৎ 2 মাস পর আমি বললাম যে কিরে, যে মেয়ে আমার 2 চোখে দেখতে পারে না, এত গালিগালাজ করলো সে আমাকে হোয়াটসঅ্যাপে, এখন সে আমার সাথে হুট করে কেন উইলিংলি এত কথা বলার চেষ্টা করতেছে। আমি জিনিসগুলো খুব পজিটিভলি নিতে পারি নাই। এক পর্যায়ে সে আমার সাথে খুব ভালো ভালো কথা বলছে জানুয়ারি মাসের প্রথম থেকে। তারপর সে আমাকে একদিন বলে যে তোমাকে স্বপ্নে দেখছি, আমার ইচ্ছা করতেছে তোমার সাথে দেখা করতে। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো ফ্রি থাকি, আমার যে কাজগুলো করে তো প্রেশার থাকে না, চলো আমরা একটা ডেট ফিক্সড করে আমরা মিট করি। পরে সে বললো যে ঠিক আছে, কবে করবো বলো। পরে আমি তাকে বলি যে তাহলে আমরা কোনো একটা শনিবার দিন মিট করি। তো সে আমাকে বলছে তুমি বলো কোথায় দেখা করবা, তোমার কোথায় হলে তোমার সুবিধা হয়। তো জিনিসটা খটকা লাগে যে মেয়ে বাসা থেকে বের হইতে পারে না, আপনার সে আমাকে মানে বাসা থেকে বের হইতে পারে, সে আমাকে অপশন দিচ্ছে যে আমার অপশন মতো সে আসবে। তখন আমার ডাউট লাগছে। তারপর আমি জিনিসটা এত এক্সট্রিম লেভেলে ভাবি নাই যে সেটা কি হতে যাচ্ছে। তারপর আমি বললাম যে ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল আমরা যেখানে মিট করতাম মিরপুর 2 নম্বর, আমি সেখানে আসি, তুমি ওখানে আসো। ঠিক আছে, যেমন কথা তেমন কাজ। আগের দিন শুক্রবার রাত্রে কথা হইলো, শনিবার দিন তার সাথে আমার ছিল যে আমরা একসাথে লাঞ্চ করবো। 12টা সাড়ে 12টার দিকে ঘুম থেকে উঠলাম, উঠে তাকে ফোন করলাম। তো সে বললো যে 4টার দিকে আমাকে 3টার দিকে আমাকে মিরপুর থাকার জন্য, 2 নম্বর থাকার জন্য। তো আমি মিরপুর, আমার বাসা হচ্ছে আদাবর থেকে আমি মিরপুর চলে গেছি, কিন্তু সে 10 নম্বর থেকে 2 নম্বর আসতে পারতেছে না। তখন আমার মনে আর একটু খটকা লাগছে যে ব্যাপারটা মানে সামথিং রং। তখন তারপর আমি এত এক্সট্রিম লেভেলে রং হবে সেটা চিন্তা করি নাই। আমি ভাবলাম যে হয়তোবা সে হয়তো কোনো তার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবে, এসে আমাকে একটু মাইকটাই দিবে, এরকম একটা ব্যাপার হইতে পারে। যাক, আমি ফুট ওভার ব্রিজের উপর দাঁড়াইছিলাম। তো সে আসছে যথারীতি। আসার পরে তার সাথে আমার আই কন্টাক্ট হয়ে যায়। সে মিরপুর ফুট ওভার ব্রিজ থেকে অঞ্জন নামে একটা শোরুম আছে, 10 নম্বর থেকে আসতে ওদিক দিয়ে আসতে হবে আর কি। সে অঞ্জনের সামনে ছিল, তার চারপাশে 4-5 জন আপনার লোক ছিল আর কি, 4-5 জন লোক ছিল। তো তার সাথে যখন আমার চোখে চোখ পড়ে যায়, তখন মানে লোকগুলো আসতে সরে যায়, মানে সে হাত দিয়ে ইশারা দিয়ে লোকগুলো সরে যাওয়ার পরে আমি তো তখন বুঝে গেছি যে সে সাথে করে পুলিশ নিয়ে আসছে। পুলিশ কিভাবে বুঝলাম, ওই সবগুলো লোকের পায়ে কেস পরা ছিল, আপনার সবাই ক্লিন শেভ করা, মিলিটারি কার্ড দেওয়া। তো আমি বুঝলাম যে আসলে পুলিশ। পরে আমি বুঝতে পারছি, তখন আমার বুঝতে বাকি ছিল না। তখন আমি দৌড় দিলেও আমার গুলি করে দিত না, কারণ বিষয়টা এমনই ছিল। তখন মিরপুর শপিং কমপ্লেক্সের সামনে আসলো, আসার পর আমাকে ফোন করছে। তখন আমি তো ভয় কিছু করার নাই আমার আর। তো বলছে ঠিক বলছে তুমি কই? আমি বলছি আমি তোমার উপরে। ঠিক আছে নিচে নামলাম আর কি। নিচে নামে ওর সাথে হাই হ্যালো করার আগে ওই লোকগুলো আমাকে পিছন থেকে ধরে ফেলে আমাকে। এটা কত টাইম ধরা হলো আপনাকে পুলিশ থেকে? সরি, এই ধরে ফেলার জায়গাটা এটা কি পুলিশ ধরলো? ডিবি ছিল না। ডিবি ধরলো। ডিবি মানে কতবার পুলিশের কাছে ধরা হলো এটা নিয়ে? 2বার। তো আলটিমেটলি তো ফ্যামিলিতে আর মনে হয় না যে সুযোগ আছে, কারণ এর আগেও ধরেন পুলিশ ধরে নিয়ে গেছে, পুলিশ কেস হয়েছে। এর আগে আপনি কুমিল্লাতে গিয়ে একটা বিয়ে করে ফেললেন হোঁচট খাওয়ার মতো। তারপরে হচ্ছে এই ঘটনাটা কতদিন আগের যেটা আপনি বলছিলেন? জানুয়ারি মাসের 11 তারিখে। এই 2020 সালের জানুয়ারি মাসের 11 তারিখে 4টার দিকে।
চিন্তা করেন অবস্থা। তারপর হ্যাঁ, এখানে আমি কনভিক্টেড, এটা আমি মানি, এখানে কোনো প্রবলেম নেই। এখানে কিন্তু আপনি তাকে তো ভয় দেখিয়েছিলেন ছবিগুলো আপনি পাবলিশ করে দিবেন। না পাবলিশ বলতে ওইভাবে পাবলিশ, আমি তাকে বলছিলাম যে তোমার ফ্যামিলি পার্সন, আমি তাকে হোয়াটএভার ইট ইজ ব্যক্তিগত বিষয় একজনকে দেখালো, এটা পাবলিকলি দেখানো। কিন্তু আমি খুবই শিক্ষণীয় একটা গল্প, বিশেষ করে এটা যারা করেন। হ্যাঁ বলেন। তারপর এটা শুধু এখন থেকে না, আমি তাকে এটা আমাদের রিলেশনশিপ স্টার্ট হওয়ার পর থেকে মানে আমাদের দুজনের ঝগড়া হইলে আমরা এই কাজটা করতাম। সে আপনি যদি চান তাকে ফোনে নিতে পারেন। আমাদের রিলেশনশিপ স্টার্ট হওয়ার পর থেকে আমি মানে যখন মানে যেহেতু আমি বললাম না, আমি ওরা খুব লাভ করতাম, অনেক বেশি লাভ করতাম। তো আমি তার ওইভাবে বলতাম। আমাকে সে ওখানে নিয়ে গিয়ে পুলিশের হাতে ধরাই দেওয়ার পর পুলিশ আমাকে বললো, আমি মনের দিক থেকে বলি, আমি পার্সন হিসেবে তো রাইট ছিলাম। আমি তাকে পুলিশ যখন আমাকে ধরে, পুলিশ আমার ফোনের মধ্যে কিন্তু সবকিছু পেয়ে যাওয়ার পরে তো এটাই কিন্তু এনাফ ছিল তাদের কাছে। আমার হাতে যা ছিল, মানে যে ভিডিওসগুলো পেয়েছিল সেটাই এনাফ ছিল। তো তারা কি করলো, আপনার বললো যে, তা আমি বললাম যে স্যার আমার আর একটু কথা আছে, ওর ভিডিওসগুলো শুধু এখানে সীমাবদ্ধ না, আমার আরও কিছু জিমেল আইডি আছে। তো সেই জিমেল আইডি কোথায়? আমি বলছি যে জিমেল আইডিটা তো হারাই গেছে। সেই জিমেল আইডিটা হচ্ছে আমার এক ভাইয়ের নামে, ঢাকা উদ্যানে এক বড় ভাইয়ের নামে সিম রেজিস্ট্রেশন করা। তো ওই সিমটা তুললে ওখান থেকে সবগুলো ডিস্ট্রয় হয়ে যাবে টোটালি। তো আমি ওনাদেরকে বলে ফেললাম। ওনারা সে আমার ভাইয়াটাকেও মানে ঢাকা উদ্যান থেকে তুলে নিয়ে আসলো। এসে আমার যতগুলা জিমেল আইডি ছিল সবগুলা থেকে ইয়া করে দিল আর কি, ওনাদের আর্কাইভে নিয়ে নিল। নেওয়ার পর আমাকে ডিবি অফিসে নিয়ে প্রথমেই হাত পা বেঁধে মানে প্রচণ্ড টর্চার শুরু করলো আর কি। টর্চার করার পরে এক পর্যায়ে আমার বাম পাটা অনেক ফ্র্যাকচার হয়ে যায় টোটালি, আর প্লাস্টার করছে অবশ্য পরে এনে। পরে ওই ওনারা আমার খুব টর্চার করলো আর কি প্রথমত নিয়ে। ওর সামনে আমার মানে দুই হাতে হ্যান্ডকাপ লাগাইছে, লাগে আপনার একটা চেয়ারে বসালো, আর সামনে আর একটা চেয়ারে পা ঢুকাই দিল আর কি। মানে এত অমানবিক নির্যাতন, আল্লাহ, মানে এটা বলার মতো না। আমার হাত পা, আমার পিঠ, আমার একদম কি বলবো, মানে সর্বাঙ্গ বলা যাবে না, পায়ের মধ্যে বেশি ওরা টর্চার করে আর কি, মানে যেটা সহ্য করার মতো না। তো আপনার আমার কাছে কিছু নাই, আর আমি আর কি দিব আপনাদেরকে? ওনারাও জানে যার কিছু নাই, আর ছেলে কি দিবে? আমি বলেছি ভাই আপনি মারতেছেন কেন? আপনারা আমার কাছে যা পাইছেন তা তো নিয়েই গেছেন, আর আমি উইলিংলি আপনাকে বললাম যে আরো জিমেল আইডি আছে, সেখান থেকে আপনি রিকভার করছেন, এখন তোমার কোনো রিজন নাই। আমার নাম মামলাটা করো না প্লিজ, তোমার ওর পায়ে পর্যন্ত পড়ে গেছি আমি। তো আমার নামে মামলাটা করো না প্লিজ, আমি চাই না তুমি, মানে আমার লাইফটা পুরো ধ্বংস হয়ে যাবে। আমার মার একমাত্র ছেলে আমি, আমার মার অনেক আশা আছে। আমি মাত্র আমি মাত্র কিছু একটা করে উঠতেছি। এই মুহূর্তে যদি আমি হোঁচট খেয়ে পড়ে যাই, আমার ফ্যামিলি আমার দিকে তাকাবে না, বিকজ আমার ব্যাড জায়গাটা অনেক খারাপ। সেটা ফ্যামিলি তো জানে না যে আসলে আমি ওখানে দোষী না, নির্দোষ, কিন্তু ফ্যামিলি জানে আলটিমেটলি আমি দোষী। প্লিজ আমার এই কাজটা করো না, আমার কিন্তু বাঁচানোর মতো কেউ নেই, কেউ আসবে না, আর আমার ফ্যামিলি এতটাই যে তারা কখনো আমাকে বাঁচাবে না। ওকে, আমরা এখান থেকে বিরতিতে যাব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা ব্রেক। আপনারা শুনছেন ঢাকা FM 90.4, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। Secrets. Something beyond entertainment. Secrets. Something beyond entertainment. স্বাগত আরো একবার, শুনছেন ঢাকা FM 90.4, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। সিক্রেটস শুনছেন আপনি, এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর তার মন আমি গলায় দিয়ে বললাম না, সেই আমার নামে মামলা করবে, বলছেন না তোমার শাস্তি হওয়া উচিত। আমি বললাম যে কোন উদ্দেশ্যে শাস্তিটা হবে তুমি বলো। তোমার ফ্যামিলিতে পাবলিশ করছি, কাউকে দিছি আমি? কাউকে তো দিই না, জাস্ট তোমাকে শুধুমাত্র নাম মাত্র বললাম আমি। এই বলাটা যদি অন্যায় হয়ে থাকে, এই বলাটা যদি রেজাল্ট যদি এখানে হয়ে থাকে, এটা হয়, তাহলে তো মানে আমার আসলে কিছু বলার নেই। তারপর সে তার মতো করে চলে যায়, আর আমি তো এখানে আপনার মানে পার ব্যথা বাঁচতেছি না, এত ব্যথা। তখন অনেক ঠান্ডা ছিল তো, জানুয়ারি মাসে, বুঝতেই পারছেন, মানে পার এত ব্যথা। আমাকে তখন রাতে 11টাতে গারদে নিয়ে রাখলো, ডিবি অফিসে গারদে নিয়ে রাখার পর আমার খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। সেখানে দুজন জঙ্গির সাথে থাকার একটা এক্সপিরিয়েন্স হলো আর কি। দুই পাশে দুজন জঙ্গি ছিল। তারপর এক পর্যায়ে আপনার আমাকে করা হলো আপনার ওখান থেকে পরের দিন 4:30টার দিকে আমাকে আবার উঠাইলো। তখন আমি আমার ফ্যামিলিকে ফোন করলাম আর কি, আমার আপুরও ফোন করে বললাম যে আপু এই ব্যাপার করছে, এখন আমার কি করে? আমার আপু বলতেছে মানে তুমি যেমনে পারো এখান থেকে, মানে ওনারা যা চায় 20-30 হাজার টাকা দিয়ে হইলেও ছুটে চলে আসো। তো এটা আবার ওনারা ডিবিদের একটা মানে পুলিশের সমস্যা হলে ওরা ফোন লাউড স্পিকার রেখে দেয়,
লাউড স্পিকার রাখার কারণে ওই লোক মানে যিনি আমাকে ফোন করার সুযোগ দিয়েছে উনি বুঝতে পারছে যে আমি আমার বোনকে বলছি যে আপনি মানে আমার বোনে টাকার অ্যামাউন্টের কথা উল্লেখ করেছে, উনি বুঝতে পারছে। বুঝতে পারার পর উনি বলছে যে না এত কম টাকা হবে না, আরো বেশি টাকা লাগবে। আপনার ওই দিন রাত্রে মানে পরের দিন আর কি, পরের দিন কথা ছিল যে আমার ফ্যামিলি থেকে কোনো একজন গার্জিয়ান এসে আমাকে নিয়ে যাবে। তো আমার ফ্যামিলি থেকে আমার মানে একটা কাকা গিয়েছিল আমাকে আনার জন্য। তো ওই কাকা যেহেতু ব্লাড কানেক্টেড কেউ না, তো ওই পুলিশটা কাকার কাছে আমাকে দেয় নাই, না দেওয়ার কারণে আমি ওই দিন রাত্রেও থাকা লাগছে। ইনফ্যাক্ট ওই ডিবির যে ওনাদের আমাকে কাউন্টার টেরোরিজম ইউনিট ধরে নিয়েছে, তো সাইবার ক্রাইমের যিনি বস ছিলেন ওনার সামনে উনি আবার আমাকে নিয়ে বললো যে তোমার কাছে কি কেউ ঘুষ টুস চাইছে নাকি, তুমি নাকি ঘুষ টুসের কথা বললা। আমি বলেছি যে স্যার কই না, আমি তো বলি নাই। বলেছে যে না তোমার কাকা পুলিশ হেডকোয়ার্টার জব করে, উনি তো বললো আমাকে ফোন করে বলছে তুমি নাকি তোমার কাছে নাকি ঘুষ চাইছে। পরে ওনারা যারা আমাকে বেসিক্যালি যারা আমার কাছে টাকা চাইছে ওনারাই বললো আর কি যে দেখো তুমি এই কথাটা বললো না, তুমি জাস্ট বলো যে তোমার সাথে আমরা এমনিতে কথা বলছি, তুমি যেমনি কাটাও আমরা যাতে কোনো বিপদে না পড়ি। পরে আমি ওনারা বললাম যে স্যার দেখেন আসলে বিষয়টা হয়েছে এমন যে আসলে আমি আমার বোনকে বলছি যে আপু এই যদি মামলাটা আমার নামে হয়ে যায় তাহলে আমি 7 বছর জেল খাটতে হবে, 5 লাখ টাকা জরিমানা দিতে হবে। তো আমার আপু শুনছে 5 লাখ টাকা ঘুষ দিতে হবে। তো ঠিক আছে আপু এই জন্য হয়তো বলতো ঠিক আছে তুমি তাহলে তোমার কাকার কাছে এই কথাটা স্টেটমেন্ট দাও। পরে যা কাকার কাছে আমার আর কথা বলা লাগে নাই, আমার ওখান থেকে ওনারা ইয়ে করে দেয় আর কি। আমার ওই দিন রাত্রেও জেলে থাকা লাগে, যেহেতু আমার ওই লিগাল কোনো ব্লাড কানেক্ট কোনো গার্জেন আসে নাই। তারপর দিন পুলিশ আমার খুব হুমকি তুমকি দিচ্ছে যে ওনারা আমাকে মানে মেরে ফেলবে, এই করবে সে করে ফেলবে টাকা না দিলে। চিন্তা করেন, অথচ ওনারা কিন্তু ওনাদের বসের কাছ থেকে ক্লিয়ারেন্স নিয়ে আসলো আমাকে দিয়ে যে টাকা দেওয়া লাগবে না, মানে সরি টাকা কেউ চাওয়া হয় নাই, ওকে এমনিতে ইয়ে করতে হবে। কিন্তু কিছুক্ষণ পরে ওনারা হুমকি তুমকি দিচ্ছে আমার কই জানি তোলাই খাল নিয়ে ইনকাউন্টার করে দিবে, এই করবে সেই করবে। ওনারা আমার নামে ইন ফিউচারে ওনারা বাদী হয়ে মামলা করতে পারবে, এরকম রাইটস ওনারা রাখে, মানে কাইন্ড অফ ব্ল্যাকমেল আর কি। তো ওনারা আমার ডিভাইস ছিল, ডিভাইসটা নিয়ে যায়, আমার জিমেল আইডি থেকে ফেসবুক আইডি সব কিছু তারা নিয়ে নেয়। নেওয়ার পর তারা আমাকে আসার সময় কানে বলতেছে, ও পরদিন আবার দুলাভাই যায় আর কি, মানে 2 দিন মোট আমি ওদের ইয়েতে থাকি, গারোতে থাকি। 3 দিনের দিন আমার দুলাভাই যায়। দুলাভাই গিয়ে যদি দুলাভাই স্ট্রং গার্জিয়ান, তো দুলাভাই গিয়ে হয়তো বা ওনাদের কিছু একটা অ্যামাউন্ট দেয়, 1 লাখ টাকার মধ্যে দেয়, দিয়ে পর আমাকে ওখান থেকে নিয়ে আসে আর কি। নিয়ে আসার পরে ওই ডিবিরা যারা আমাকে অ্যারেস্ট করছিল ওনারা আমাকে কানে বলছে যে তুমি যে চলে যাচ্ছ যাও, সমস্যা নেই, তবে তোমার সাথে যে কন্ট্যাক্ট হয়েছে 3 লাখ টাকা, তুমি আমার 3 লাখ টাকা দেওয়া লাগবে। পরে আমি তো এখান থেকে বাইচে আসতে হবে। তো আমি বলছি ঠিক আছে এটা কোনো প্রবলেম না, আমি দিয়ে যাবো, সমস্যা নেই। কয়টা কিন্তু উপর লেভেলে কেউ জানতে পারবে না, এটা শুধু তুমি আর আমরা সাথে কেউ না জানে। ছবিগুলো তাই তো? হ্যাঁ, ছবিগুলো নিয়ে তারা আমার ব্ল্যাকমেল করছে আর কি, যে ওই ছবিগুলো বিনিময়ে তারা আমার কাছে 3 লাখ টাকা দাবি করছে। আদারওয়াইজ তারা এই ছবিগুলো নিয়ে ইন ফিউচারে আমাকে আবার অ্যারেস্ট করতে পারবে। তো তারা আমার কথা হচ্ছে আমার নামে যেহেতু কোনো মামলা হয় নাই, ওই মেয়েটা আমার নামে কোনো মামলা করে নাই, তো ওনাদের যতটুকু দায়িত্ব ছিল ওনারা আমার কাছে যেসব এভিডেন্স গুলো ছিল সেগুলো রেখে দিয়ে আমাকে আমার ডিভাইসটা দিয়ে দিবে আর আমার সিম কার্ডটা দিয়ে দিবে। এটা হচ্ছে একটা লিগেল প্রসেস আর কি। এখন ওনারা কি করলো, আমার ডিভাইস তো দেয় নাই আমাকে আপনার করলো, আবার ডিভাইস নাটা দিয়ে ওনারা আবার আমার ব্ল্যাকমেল করা শুরু করলো। আমাকে সিঁড়ি দিয়ে আমার সময় বলছে যে তুমি যদি 3 লাখ টাকা না দাও তাহলে তোমাকে আমরা আবার যে কোনো সময় অ্যারেস্ট করে নিয়ে আসবো। তো এখন আমার যে সিঙ্গারগুলো ওখানে ছিল, আমার নামে রেজিস্ট্রেশন করা, আমার ফেসবুক আইডি লগ ইন করা, তারপর আমার হোয়াটসঅ্যাপটা লগ ইন করা, তার মধ্যে হয়েছে কি তারা আমার পরিচিত কয়েকজনকে ওরা আমার হোয়াটসঅ্যাপ থেকে এই ছবিগুলো পাঠিয়ে দিছে। আমার হোয়াটসঅ্যাপ আইডি থেকে আমাকে ছবিগুলো পাঠিয়ে দিয়েছে। যখন আমাকে মুসলেখা দিয়ে আমি দুলাভাই ছেড়ে নিয়ে আসছে, তখন আমি দেখলাম কিভাবে ওনারা একটা লক ছিল আর কি, ওই লকটা যখন ওপেন করছি, লকটা খোলার সময় আমি জিনিসটা দেখলাম যে ওনারা অনেককে আমার ছবিগুলো পাঠাইছে, আমার মানে নোন পার্সন যারা ছিল তাদেরকে। তারপরে আমি ওনাদের কিছুই বললাম না, আমি যথাযথ বাসায় চলে আসছি। এসে আমার আগে পায়ে ব্যান্ডেজ করলাম, করার পরে চিন্তা করলাম যে না এটা তো আসলে কোনো সলভ না, আমি আন্ডার থ্রেডে এখন পর্যন্ত আছি। এই যে আমি এখন মধ্যে সিমটা চালাচ্ছি, আমি ওনাদের মানে পারমিশন না নিয়ে সিমটা তুলে ফেলছি, আমি কি করবো বলেন? ওনাদেরকে ফোন করি, আমি ওনাদের কাছে নাম্বার চাইছি যে আমি কোন নাম্বারে গেলে আপনাদেরকে পাবো, কিন্তু ওনারা স্পেসিফিক্যালি কোনো নাম্বারটা আমার দেয় নাই। এখন আমার এই সিমে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা, আমার রকেট, ডাচ বাংলা বা নগদ টগর যা কিছু ছিল আমার সিমে অ্যাড করা ছিল, তা বাধ্য হয়ে সিমটা তুলে ফেলছি। এখন তুলে ফেলার পরে দেখলাম যে আরও প্রবলেম শুরু হয়েছে, যে আমার সিমে কোনো নেটওয়ার্ক পাচ্ছি না, আমার সিমটা ট্রেসিং করা হচ্ছে, আমি বুঝতে পারছি আমার সিমে নেটওয়ার্ক থাকে না বা অনেক কিছু অনেক প্রবলেম ফেস করছি আর কি। বের হয়ে গেছি, বের হওয়ার পর আমার ফ্যামিলি কারো হচ্ছে চোখ দেখার মতো, মুখ দেখার মতো কোনো স্কোপ নাই আর কি। এখন পর্যন্ত বাসায় আমি ঢুকতে পারি নাই, আমার সাথে সামনাসামনি এখনো হই নাই, আমার আপুর সামনাসামনি হই নাই। যদিও আমি এটা আমার ফ্যামিলির জন্য খুব একটা ব্যাড নিউজ, কারণ আমার আপু
আমার আপুর 2টা কিডনি ড্যামেজ নষ্ট। তো সে এমনিতেই আমার নিয়ে খুব চিন্তা ভাবনা করে, আমার আম্মাও আমাকে নিয়ে অনেক টেনশন করে, অনেক মানে আমার নামে কোনো কিছু শুনলেই তারা দুজনে ফিট হয়ে যাওয়ার মতো অবস্থা, এমন অবস্থা আর কি, হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। তো এই জিনিসটা খারাপ লাগছে যে এমন একটা সময় হলো যে আমার আপু আপনার সিঙ্গাপুর মানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যে আপনার মানে ইয়াতে মানে চিকিৎসা করানোর জন্য। ইন দ্য মিন টাইম আমার সাথে এই দুর্ঘটনাটা ঘটে গেল। তা আপু অনেক বেশি অসুস্থ হয়ে যায়। তা আপু সিঙ্গাপুর থেকে চিকিৎসা করে চলেও আসছে, আর আমি হতভাগে এখন পর্যন্ত যাই আপুর সাথে দেখা করতে পারিনি, আপুর চেহারা দেখতে পারিনি। এখন কারো কাছে মুখ দেখাতে পারছি না, ফ্যামিলির কারো কাছে, সবার কাছে দিনের আলো স্বচ্ছ যে আমি আসলে একটা। এই ছবিগুলো আপনার আদান প্রদান করার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা ছিল যেটা আমি আল্লাহ ভালো জানে, আমি বুঝলাম না, জানতাম না আমি কেন যে জিনিসগুলো ইয়ে করলাম আমি জানি। আর এটা তো রিস্কি না, আপনি হাই রিস্ক এটা একদম আমার নিজের খালি না, আপনি যে কোনো ধরনের পর্নোগ্রাফি যদি ফোনে স্টোরেজ রাখেন, এটা আপনার এই পর্নোগ্রাফির মামলায় আপনি 7 বছর রাখার জন্য আপনার মামলা হয়ে যাবে। হ্যাঁ রাইট, এটা আপনার হোক আর জারি হোক, XYZ জারি হোক, যেহেতু বাংলাদেশ আপনার পর্নোগ্রাফি সাইটগুলো বন্ধ করে দিচ্ছে, তো সেক্ষেত্রে রাখলে আপনার সমস্যা। তো ওখানে আরেকটা প্রবলেম বলি আপনাকে, যেহেতু আমি অ্যাডাল্ট, আমরা তো পর্ন সাইট বিভিন্ন VPN টিপিএন দিয়ে ইউজ করি, তো আমার ফোনে কিছু পর্ন ছিল যেগুলা ফেসটা দেখা যায় না আর কি। তো ফর্চুনেটলি ওর আনফর্চুনেটলি কিছু আপনার ভিডিওস আছে যেটা মানে হাইট মেট সব আমার মতো, তো ওরা ভাবছে যে এটাও আমি, মানে ওই ডিবিরা ভাবছে যে এটাও আমি, ওরা ধরে নিচ্ছে এটাও আমি। তা আমি ওটা প্রমাণ করতে বাধ্য, মানে বুঝলাম যে ভাই দেখেন এখানে ওয়েবসাইটের নাম লেখা আছে, ওই স্ক্রলে আপনার ওয়েবসাইটের নাম উঠে, আমি দেখেন এটা একটা ওয়েবসাইট থেকে ডাউনলোড করা। পর্নোগ্রাফি স্টোরেজ মানে মোবাইলে রাখলেও আপনার 7 বছর আর 5 বছর 5 লাখ টাকা জরিমানা এরকম একটা ধারা আছে আর কি, রাখাটাও রিস্কি। সো এখন আপনার কিভাবে সময় কাটে? এখন সময় কাটে আপনার ঘুমায় থাকি সারাদিন, সেটা জানি। আমি অবশ্য আপনার বাইরে চলে যাবো আর কি, একটা প্রসেসিং চলতেছে, ফ্যামিলি থেকে বুঝতে পারছে যে আমার পক্ষে থাকা সম্ভব না, আর আমি এমনিতেও আন্ডার রিস্কে আছি। আমি আপনার স্টুডিও থেকে বের হইলে আমার অ্যারেস্ট করতে পারে, আমার সম্ভাবনা আছে আমি জানি, বিকজ আপনার তো এই যে পর্নোগ্রাফি যেটা বললেন, রাইট সাইবার ক্রাইম যেহেতু আপনি এক্সপোজ করেননি, কিন্তু পর্নোগ্রাফির মামলা হতে পারে। আর আপনি তাকে যেহেতু ভয় দেখাইছেন যে কোনো মুহূর্তে আপনি এটা পাবলিশ করে দিবেন বা এরকম কিছু, না সেটা তো ওই পুলিশদের কাছে, মানে আমার কাছে তো কিছু নাই। আর এই গল্পটা আপনি কেন বললেন, যেটা আমি প্রশ্নটা প্রথমেই করেছিলাম, এবার আপনি পুরো রিজনটা আপনার কাছ থেকে জানতে চাই। আর রিজনটা সেটাই যে আসলে আমাদের রিলেশনশিপটা আসলে রিলেশনশিপের মতো করে থাকা উচিত, এখানে কোনো মানে নোংরামি আনা উচিত না। যদিও নোংরামি থাকে, সেটা অ্যাডাল্ট যেহেতু আমরা সবাই থাকা উচিত, মানে সেটা থাকতে পারে, কিন্তু এটা ফোনে স্টোরেজ করা বা ধারণ করা এটা কোনোভাবেই উচিত না। যদি ধারণ করা হয় সেটা আপনার সাময়িক সময়ের জন্য হয়ে পরে ডিলিট করে দেওয়া উচিত, বা এটা কোনোভাবে ফোনে রাখা উচিত না, বা কোনো জিমেল বা আপনার ড্রপ বক্স কোথাও রাখা কোনোভাবে উচিত না। এটা হয়তো আজকের জন্য আমার ভালো হইতে পারে, আমার ভালো লাগবে, কিন্তু এটা ইন ফিউচারের জন্য কখন এটা আপনার জন্য কালো হয়ে যাবে কল্পনা করতে পারবেন না। হয়তো আপনার জিমেলটা হ্যাক হয়ে গেল, আপনি বিপদে পড়ে যাচ্ছেন। আর এতটা হাই সিকিউরিটি না আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, এই আর কি, এই জন্যই বললাম আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আজকে এখানে এসেছেন, নিজের জীবনের অনেক কথাগুলোই বললেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ফ্যামিলি ডিসিপ্লিনটা খুব ইম্পর্টেন্ট। আপনার লাইফে যদি ফ্যামিলি ডিসিপ্লিনটা খুব স্ট্রিক্টলি থাকতো, এটা আমি খুব মিস করছি ভাই, এবং তাহলে হয়তো আজকে আপনি এইরকম একটা সাফারের মধ্য দিয়ে যেতেন না। সো প্রিয় শ্রোতা, যারা শুনলেন, সচেতন থাকবেন, একজনের ভুল 1000 জনের শিক্ষা হোক, আমরা সবসময় সেই কথাটা বলি। অনেক ভালো থাকুন, শুভরাত্রি। Secrets. Something beyond entertainment. Love. Hate. Challenge. Motivation. Lies. Truth. Impossible. Virtue. Morality. Something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibriya, only on Dhaka FM 90.4.